প্রেজেন্টেশনের মধ্যে মোটামুটি এইগুলো প্রিফেসে যে কথাবার্তাগুলো আছে সেটা হলো যে এই ট্রান্সফার প্রাইসিং এর যে প্রেজেন্টেশনটা এটা কিভাবে তৈরি করা হয়েছে বেসিক্যালি ইনকাম ট্যাক্স এটা তাহলে ঠিক করে নি। আচ্ছা, বেসিক্যালি ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2023, ফাইন্যান্স অ্যাক্ট, মানে ওএসিডি মডেল ইত্যাদি ইত্যাদি। তো এইগুলো আমরা একটু দেখি এবং এই প্রেজেন্টেশনের দিয়ে আমরা আসলে একটা ট্রান্সফার প্রাইসিং বা সংক্ষেপে এটাকে বলে টিপি। টিপি মানে কি সেই আন্ডারস্ট্যান্ডিংটা আজকে আশা করি আমাদের সবার মধ্যে আসবে। আদারওয়াইজ হয় কি টিপিটা অনেকে ভালো বুঝি, অনেকে ভালো বুঝি না, কারণ এটা অনেক একটু অ্যাডভান্স লেভেল, তো সেই কারণে একটু বুঝতে সমস্যা হয়। তো আশা করি আজকে ক্লাসের মাধ্যমে আমরা অন্তত থিওরিটিক্যাল পার্টটা কমপ্লিট হবে। আগামী ক্লাস থেকে আমরা এই মানে টিপির ট্রান্সফার প্রাইসিং অঙ্ক শুরু করতে পারবো এবং অঙ্ক আমি পাবো প্রতিটা পিছনের যে ক্লাসগুলো, পিছনের যে পরীক্ষাগুলো, প্রতিটা পরীক্ষায় ট্রান্সফার প্রাইসিং এর অঙ্ক মিক্সড। তো সেগুলো থেকেও আমরা ধারণা পাবো। সেগুলো যদি সলভ করতে যাই, কিছু কিছু সলিউশনে ভুল আছে, তো সেগুলো নিয়ে আলাপ করলে ওইটা বেশি ফ্রুটফুল হবে আর কি। এবং এই যে ট্রান্সফার প্রাইসিং এর যে ইম্প্যাক্ট, এটা কোম্পানির উপরে কিভাবে ট্যাক্স অব্লিগেশনের ইম্প্যাক্ট পড়ে, পাশাপাশি গভর্নমেন্ট রেভিনিউ কিভাবে হ্যাম্পার হয়, সেই জায়গাগুলো আজকে আসলে ক্লিয়ার হবে আশা করি। দেখা যাক। তো প্রেজেন্টেশনের কাভারেজ হচ্ছে মোটামুটি এই, সেটা হলো যে টিপি মানে কি, ট্রান্সফার প্রাইসিং বলতে কি বুঝি, আর ট্রান্সফার প্রাইসিং ভার্সেস মিস প্রাইসিং, আর হলো ট্যাক্স হেভেন মানে ট্যাক্সের স্বর্গ, বেজ ইরোশন অ্যান্ড প্রফিট শিফটিং মানে বেপস, এগুলো খুব কমন টার্ম টিপির। আর্মস লেন্থ প্রিন্সিপাল, আর্মস ট্রান্সফার প্রাইসিং এর ধরার যে কয়েকটা মেথড, সেগুলো নিয়ে কথা বলবো। অ্যাডভান্স প্রাইসিং এগ্রিমেন্ট, এপিএ, কম্পারেবিলিটি প্রবলেম ডিউ টু ল্যাক অফ ইনফরমেশন, আর কি কি ডকুমেন্টেশন, রিপোর্টিং অব্লিগেশন, অ্যাসেসমেন্ট, পেনাল্টি, এগুলো দেখি। এখন আসেন যে ট্রান্সফার প্রাইসিং কি, ট্রান্সফার প্রাইসিং বলতে কি বোঝায়। আসলে ট্রান্সফার প্রাইসিং এর নামটাই হচ্ছে একটা মিসনোমার। এটার অ্যাকচুয়াল নাম হওয়া উচিত ছিল ট্রান্সফার মিস প্রাইসিং, মানে সোজা কথা বাংলা হচ্ছে 2 নাম্বারই প্রাইসিং। মানে আমি এমনভাবে একটা জিনিস, পণ্যের দাম, পণ্য বা সেবা এর দাম আমি এমনভাবে ঠিক করব, আমরা 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 ভাই ভাই মানে সিস্টার কনসার্ন বা এফিলিয়েটেড কোম্পানি, তো তাতে কার কি বলার আছে, কারোর তো কিছু বলার নাই। সুতরাং সেইখানেই যত চালাকি, সেইখানেই যত 2 নাম্বারই, সেইখানেই যত ইল মোটিভ, মানে বিশেষ করে ট্যাক্স না দেওয়ার মানে একটা পায়তারা আর কি। তো সেই জায়গাটাই আজকে আমরা দেখি, বিভিন্ন উদাহরণের মাধ্যমে আমরা দেখব, তাতে আপনি ক্লিয়ার হবে। তো প্রথম কথা হলো ট্রান্সফার প্রাইসিং ইনভলভস দ্য প্রাইসেস দ্যাট এফিলিয়েটেড কোম্পানি চার্জ ওয়ান অ্যানাদার ফর ক্রস বর্ডার ট্রান্সফার অফ গুডস অ্যান্ড সার্ভিসেস। অর্থাৎ বিশেষ করে মাল্টিন্যাশনাল কোম্পানি, তারা তাদের এফিলিয়েটেড কোম্পানি মধ্যে এমন একটা মানে এই করে প্রাইসিংয়ের ক্ষেত্রে এমন একটা ঠিক করে যাতে করে কোনো ডেভিয়েশন হয়। ইউজুয়াল যে ফেয়ার প্রাইসে চার্জ না করে কম বা বেশি দামে পণ্যের দাম ধরে ওই কোম্পানিটাকে, মানে ওই সিস্টার কনসার্নকে ঠকানো, বা তার ওই কোম্পানির যদি ট্যাক্স রেট বেশি হয়, সুতরাং ওখানে আমরা কেন এত বেশি ট্যাক্স দেবো, আমি প্রফিট কোথায় ম্যাক্সিমাইজ করব, কোথায় মিনিমাইজ করব, যেহেতু আমরা ব্যাপারটা বুঝছেন। ধরেন ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড, ইউনিলিভার ইউকে, সব সারা পৃথিবীতে ইউনিলিভার আছে, ব্রিটিশ আমেরিকান টোবাগো আছে। তো আজকের ক্লাসটা মূলত মাল্টিন্যাশনাল কোম্পানির জন্য, মানে মাল্টিন্যাশনাল কোম্পানির 2 নাম্বারই কাজ কারবারের উপরে আজকের ক্লাস। তো বিষয়টা হচ্ছে যে ট্রান্সফার প্রাইসিং তাহলে কার ক্ষেত্রে প্রযোজ্য। ট্রান্সফার প্রাইসিং প্রযোজ্য হচ্ছে কয়েকটা, মানে এখানে আছে, বৈশিষ্ট্য থাকতে হবে। ট্রান্সফার প্রাইসিংটা হতে হবে অবশ্যই মানে এফিলিয়েটেড কোম্পানির মধ্যে, মানে নিজস্ব কোম্পানিগুলোর মধ্যে, বাইরের কোম্পানিগুলোর মধ্যে না, যাদের চিনি না জানি না,
হ্যাঁ, সেসব কোম্পানির সাথে না। ১ নাম্বার। ২ নাম্বার কথা হচ্ছে ইট মাস্ট বি ক্রস বর্ডার মানে ট্রান্সেকশন। হুম? ক্রস বর্ডার ট্রান্সফার মানে ট্রান্সেকশন হতে হবে। এছাড়া কিন্তু হবে না। তো ক্রস বর্ডার মানে কি? ক্রস বর্ডার মানে হলো ইট মাস্ট বি দ্য ইন্টারন্যাশনাল ট্রান্সেকশন। মানে অভ্যন্তরীণ লেনদেন হলে হবে না, আন্তর্জাতিক লেনদেন হতে হবে এবং তাও নিজেদের মধ্যে, এফিলিয়েটেড কোম্পানির মধ্যে। ধরেন ধরেন ইউনিলিভার ইউকে লিমিটেড, তারা কিছু পণ্য বিক্রি করলো ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের কাছে। এখন কত চার্জ করলো, সেইখানে কোনো মানে কোনো সমস্যা আছে কিনা সেই জায়গাটা ফাইন্ড আউট করা। তো এই যে কতগুলো বৈশিষ্ট্য, তার মানে যদি এটা এফিলিয়েটেড কোম্পানি হয় এবং তাদের মধ্যে কোনো পণ্য আদান প্রদান হয়, এখানে কোনো প্রাইসিং এর বিষয়ে আসে, তখনই এটা ট্রান্সফার প্রাইসিং এর ইস্যু জড়িত থাকে। হুম? আর যদি দেশীয় ট্রানজেকশনের মধ্যে যদি একটা কোশ্চেন করতে পারেন আপনারা যে স্যার বাংলাদেশে এরকম তো কোম্পানি আছে, গ্রুপ অফ কোম্পানি, মেঘনা, টিকে গ্রুপ, এরকম সিটি গ্রুপ, এরকম বহু গ্রুপ আছে যে যারা নিজেদের মধ্যে এরকম পণ্য আদান প্রদান করে। একটা কোম্পানি যে পণ্যটা তৈরি করে ওইটাই আবার আরেকটা কোম্পানির ওটা কাঁচামাল, ওখান থেকে র মেটেরিয়াল সে কিনে। তাহলে এখানে যদি দামের হেরফের করে, সেখানে কি এই ট্রান্সফার প্রাইসিং আজকে যেটা পড়াচ্ছি, এই ট্রান্সফার প্রাইসিং ইস্যু কি মানে রেইজ হবে? উত্তর হলো না। ট্রান্সফার প্রাইসিংটা শুধুমাত্র ইন্টারন্যাশনাল ট্রানজেকশনের ক্ষেত্রে, দেশীয় ট্রানজেকশনের ক্ষেত্রে এটা করা হয়নি। দেশীয় ট্রানজেকশনের ক্ষেত্রে এটা আছে ভিন্নভাবে, ভিন্ন নাম। যেটা ট্যাক্স হলিডে কোম্পানির ক্ষেত্রে আছে, যে একটা ট্যাক্স হলিডে কোম্পানি আর একই আমব্রেলার আওতায় যদি আরেকটা নন ট্যাক্স হলিডে কোম্পানি হয়, তাদের মধ্যে যদি একই কমন স্পন্সর শেয়ার হোল্ডার হয়, তাহলে সেই ক্ষেত্রে আদান প্রদান বা পণ্যের প্রাইসিং এর ক্ষেত্রে মানে ওই যদি কম বেশি হয় সেক্ষেত্রে একটা বাধা দেওয়া আছে আর কি। আদারওয়াইজ খুব বেশি মানে আমাদের দেশীয় ট্রানজেকশনের ক্ষেত্রে খুব একটা এরকম দেখা যায় না। তো আপনাকে বেটার আমি একটা মানে গল্প বলি। গল্প বললে আজকে ট্রান্সফার প্রাইসিংটা বুঝতে আপনার জন্য সবচেয়ে সহজ হবে। সেটা কি? যে গল্পটা আমি প্রায়ই বলি, মানে সবার বুঝতে সুবিধা হয়। কথার কথা। আপনি ধরেন ধরেন আপনি ইউনিলিভার দিয়েই বলি। ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড, এটা একটা অ্যাফিলিয়েটেড কোম্পানি। সারা পৃথিবীব্যাপী এটা একটা মাল্টিন্যাশনাল কোম্পানি। তো তারা বিভিন্ন দেশে তাদের অপারেশন আছে, আপনি জানেন। এরা লাক্স সাবান তৈরি করে, তাও জানেন। লাক্স সাবান যে শুধু বাংলাদেশের চিটাং ফ্যাক্টরিতে তৈরি হয় শুধু তাই না, সারা পৃথিবীতেই তাদের যেখানে যেখানে ফ্যাক্টরি আছে সব জায়গায়ই হয়। তো কিরকম, ধরেন একটা চালাকি আমি আপনাকে বলি। ধরেন চিটাঙে যে ফ্যাক্টরি আছে সেই ফ্যাক্টরিতে লাক্স সাবান তৈরি হয়। বাংলাদেশে ১৭ কোটি মানুষ প্রচুর লাক্স সাবান গায়ে মাখে, সুতরাং বাংলাদেশে কনজিউমার বেশি, এটা একটা ভালো মার্কেট। তো সেই দিক থেকে তো তারা এখানে প্রফিট করতেছে, সবকিছু ঠিক আছে। একটা লাক্স সাবানের দাম ধরেন পরে ৩০ টাকা, কথার কথা কস্টিং। আর লাক্স সাবানের যে উপরের যে খোসাটা, এটার কস্টিং পরে ধরেন ১ টাকা। টোটাল কস্টিং পরে ৩১ টাকা একটা সাবানের, কথার কথা। খুব বেশি জটিল আমি উদাহরণে যাচ্ছি না, সিম্পলি বোঝার চেষ্টা করেন। এখন এবং এই সাবানটা মানে বাংলাদেশে বিক্রি হয় ধরেন কথার কথা কত বলব, ধরেন ৩৮ টাকায় বিক্রি হয়। ৩৮ টাকা যদি একটা সাবানের লাক্স সাবানের দাম হয় এবং এটার কস্টিং যদি হয় ৩১ টাকা, 31, তাহলে তার ৬০ টাকার উপরে তাকে ট্যাক্স দিতে হচ্ছে বর্তমানে। এবং এই ৬০ টাকার উপরে বাংলাদেশে ধরেন ট্যাক্স রেট যাই হোক, ৩০ হোক, ২২.৫ হোক, যেটাই হোক দিতে হচ্ছে। এখন ধরেন তারা একটা চিন্তা করলো, হেড অফিস থেকে একটা চিন্তা করলো, আমরা একটা কাজ করলে কেমন। সেটা কি? ধরেন একটা কান্ট্রি বের করলো, একটা ফ্যাক্টরি তারা বের করলো যেখানে ক্যাপাসিটিও আছে তাদের ভালো, সাবানের খোসা তৈরি করার ক্যাপাসিটি। তারা সিদ্ধান্ত নিল বাংলাদেশে সাবানের খোসাটা আর তৈরি হবে না। তারা এই সাবানের যতগুলো সাবান তৈরি করবে এর খোসাটা আমদানি করবে। ধরেন একটা দক্ষিণ আফ্রিকার একটা দেশ মরিশাস, কথার কথা মরিশাস ট্যাক্স হেভেন, মানে ট্যাক্সের স্বর্গ। ট্যাক্সের স্বর্গ মানে কি? অথবা এরকম আরও আছে, আপনি জানেন যে ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, কি কেম্যান আইল্যান্ড, এরকম অনেকগুলো দেশ আছে ছোটোখাটো যে দেশে কোনো ট্যাক্স নেই, অথবা ট্যাক্স থাকলেও সেটা খুবই মিনিমাম। মানে এখন ধরেন মরিশাস একটা দেশ, তা এখন ইউনিলিভার মরিশাস লিমিটেড ওখানে কোম্পানি আছে, সেই দেশে ট্যাক্স রেট হচ্ছে 5%। ট্যাক্স রেট, কোম্পানি ট্যাক্স রেট হচ্ছে 5%, কথার কথা। আর বাংলাদেশে কোম্পানি ট্যাক্স রেট হচ্ছে 30%, কথার কথা।
তো এখন তারা সিদ্ধান্ত নিল যে আমরা একটা কাজ করি, সেটা হলো যে বাংলাদেশের সাবানের ফ্যাক্টরি থাকবে কিন্তু খোসার দরকার নেই। আমরা খোসাটা বানাবো মরিশাসে, এবং বাংলাদেশকে বলবো তোমরা মরিশাস থেকে ইম্পোর্ট করো, এলসি হলো, ওইটা আমদানি করো। কত টাকায় আমদানি করবে? আমদানি করবে এক একটা খোসা 6 টাকা করে দাম ধরছে তারা, নিজেরা নিজেরা। এখন একটা সাবানের খোসার দাম পড়তেছে 6 টাকা, সাবানটার কস্টিং 30 টাকা, টোটাল কস্টিং পড়তেছে 36, প্রফিট মাত্র 2 টাকা প্রতিটা সাবানে, এবং এই 2 টাকার উপরে এখন বাংলাদেশ ট্যাক্স দিবে। এদিকে মরিশাসে লাভে লাভ, 6 লাখ। মরিশাসে একটা সাবানের খোসা তৈরি করতে খরচ হয় তাদের 1 টাকা বা 90 পয়সা বা 95 পয়সা, এরকম রাফলি, কিন্তু এটা বাংলাদেশের কাছে বিক্রি করে 6 টাকায়। হিউজ প্রফিট মরিশাসে। ওই প্রফিটের উপরে কিন্তু ইউনিলিভার কর ফাঁকি দিচ্ছে না, 5% হারে ট্যাক্স দিচ্ছে। আজকে যদি আপনি গ্লোবাল প্রফিটের কথা ধরেন, 2টাকে মার্চ করে চিন্তা করেন, তাহলে তারা গেইনার। কারণ ওখানে ট্যাক্স রেট মাত্র 5 টাকা, 5 পয়সা, 5 টাকা, 5%। তো অসুবিধা নাই, বাংলাদেশের প্রফিট কমে গেল, ড্রাস্টিক্যালি কমে গেল, এবং এতে করে প্রফিট কমে গেল, এতে করে বাংলাদেশ গভর্নমেন্ট, বাংলাদেশ ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট উইল সাফার। ওদিকে মরিশাসের যে গভর্নমেন্ট, এনবিআর, তারা মানে লাভবান হবে। কিন্তু হলেও তাদের রেট কম যেহেতু, এই জন্য এটা মানুষের একটা সহজাত প্রবৃত্তি, যেখানে ট্যাক্স কম ওইখানে শিফট করা। আর ব্যবসায়ীরা তা তো করবেই, তারা তো ট্যাক্স প্ল্যানিং করেই আগায়, তাই না? আপনি আমি চলি মানে গাছে গাছে, তারা চলে পাতায় পাতায়, মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো। তো স্বাভাবিকভাবেই এই দুষ্টামি বন্ধ করার জন্যই কিন্তু ট্রান্সফার প্রাইসিং ল এর আবির্ভাব হয়েছে বাংলাদেশে 2012-তে, এবং এটা 15-16 অ্যাসেসমেন্ট ইয়ার থেকে কিন্তু অলরেডি ইফেক্টিভ বাংলাদেশে, যাতে করে এইরকম 2 নম্বরই করতে না পারে। সমস্যাটা কোথায় জানেন? চিটাগাং পোর্টে যখন 6 টাকা দামে সাবানের খোসাগুলো আমদানি হবে, তখন কাস্টম অথরিটি ভেরি হ্যাপি। কারণ কাস্টমসে দেখে যে এইচএস কোড অনুযায়ী সাবানের খোসা ইন্টারন্যাশনাল মার্কেটে যদি দেখে কত দাম পড়ে, 1 টাকা 2 টাকা এরকম, তারা আনতেছে কত, 6 টাকা। ওরে বাবা, তারা খুবই খুশি, কারণ ভালো কাস্টমস ডিউটি পাচ্ছে, কোনো আন্ডার ইনভয়েসিংয়ের নাম গন্ধ নাই, কোনো আন্ডার ইনভয়েস, সবাই আন্ডার ইনভয়েসিং করে, মাল যে দামে আনে তার থেকে কম দামে ঘোষণা দেয়, ঘোষণা দিয়ে যাতে ডিউটি কম দিতে হয়, এই হলো সবার মানে ভিতরেরই। এই ক্ষেত্রে কাস্টম অথরিটি কোনো মানে দেওয়ার মতো মানে কি বলে, অবজেকশন দেওয়ার মতো কোনো কিছু পায় না। তো ভালো, দে আর গেটিং স্যার দেয়ার হেল্প। এছাড়া এটা পেমেন্টের উপর কি স্যার টিডিএস কাটবে না? মানে ইন্টারন্যাশনাল সেটা হচ্ছে যে আমার নন রেসিডেন্ট, তাই না? তো পেমেন্টের সময় তো আবার টিডিএস ট্যাক্স গভর্নমেন্ট কেটেই রাখতেছে, তাহলে তো ট্যাক্স পাচ্ছি নাকি? ট্যাক্স না না টিডিএস কাটে নাই সব পেমেন্টের না না ক্ষেত্রে? না, মানে র মেটেরিয়ালের উপরে টিডিএস যেটা, সেটা ঠিক আছে, সেটা ঠিক আছে। সেই টিডিএস তো টিডিএস, ওই টিডিএস এর তো সে ক্রেডিট পাবে। টিডিএস বলে না, এটাকে বলে এআইটি। এটা এটা ইম্পোর্ট স্টেজে যেটা কেটে রাখে কাস্টম অথরিটি বিল অফ এন্ট্রি থেকে, আপনার অ্যাসেসেবল ভ্যালুর উপরে বহু কিছু কাটা পড়ে। এটা কাস্টমস না 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 না, ডিউটি, আমি এইটি। এআইটির কথা বলতেছি না স্যার। আমার যে জায়গাটা কনফিউশন সেটা হচ্ছে যে আমি জেনারেলি যেটা হয় বাংলাদেশের ভিতর, যে আমি আপনার কাছ থেকে একটা সার্ভিস নিলাম, পেমেন্ট করার সময় আমি টিডিএসটা কেটে রেখে তারপর পেমেন্টটা করি। তাহলে ইন্টারন্যাশনাল পেমেন্ট হ্যাঁ, গুলোর ক্ষেত্রে কি এরকম সিস্টেম না যে আমি ওদেরকে পেমেন্ট না করার না আগে টিডিএসটা কেটে রাখবো? না 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 না, এটা নাই, এটা নাই। এটা আসতেছে, আপনি আবার অন্য ভিন্ন লাইনে চলে গেছেন। একটু চুপ করেন, আমি যখন এই স্লাইড থেকে সরে যাব তখন আপনাকে একটা কোশ্চেন করব, যে আপনাদের কারোর কোনো কোশ্চেন আছে কিনা, তখন আপনি করবেন। আচ্ছা ঠিক আছে স্যার। বুঝছেন? তখন করবেন। আপনি বেলাইনে চলে গেছেন। আচ্ছা, তো এখন কথা হলো, তো ভালো কথা। তো দুশ্চিন্তা কার? দুশ্চিন্তা হলো ইনকাম ট্যাক্স। ইনকাম ট্যাক্স এখন হাই হাই করতেছে, যে সে আসলে প্রপার ট্যাক্স পাচ্ছে না, যে ট্যাক্স পাওয়া উচিত ছিল সেই ট্যাক্স পাচ্ছে না, কারণ তার কস্টিং অনেক বেশি। তার যে টোটাল সাবানটা, সেই সাবানের একটা পার্ট হলো খোসা, সেই খোসাটা, খোসা মানে কাভার আর কি, কাগজের যে কাভারটা, সেই কাভারটা ইম্পোর্টেড। তো যার কারণে দেখা যাচ্ছে যে এটার প্রোডাক্ট মানে তাদের অ্যাকাউন্টস একেবারে জেনুইন, 100% জেনুইন, এবং অডিট অডিট করা, এবং ভালো ধরেন একটা ভালো কোম্পানি থেকে অডিট করা, সিএ ফার্ম থেকে, এবং সেখানে কোনো 2 নম্বরই নেই। এবং ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের একজন ডিসিটি, মানে সে দেখে যে এত ট্রান্সপারেন্ট অ্যাকাউন্টস বা তাদের সব কিছু, সুতরাং একজন ডিসিটির পক্ষে চ্যালেঞ্জ করা কিন্তু সম্ভব না। সে দেখে যে সব কিছুই তো ঠিক আছে, আমি তো কোনো কিছু এখানে পাচ্ছি না, 2 নম্বরই পাচ্ছি না। 6 টাকা করে সাবানে খোসা আমদানি করছে, ফুল প্রুফড, একেবারে বিল অফ এন্ট্রি দিছে, সব কিছু দিছে।
এখানকার কস্টিং টস্টিং এভরিথিং সব কোনো কিছু নিয়ে সে কোনো অবজেকশন দিতে পারতেছে না, চ্যালেঞ্জ করতে পারতেছে না ইত্যাদি। তাহলে কি করে? এরকম বসে বসে কি মার খাবে? একটা দেশ নাম বাংলাদেশ, এ কি বসে বসে এরকম মার খেতে থাকবে? আমার দেশের প্রফিট আর এক দেশে চলে যাচ্ছে, এটার নাম হলো বেপস। বেপস মানে কি? বেইজ ইরোশন অ্যান্ড প্রফিট শিফটিং, দেখাইছি একটু আগে। তো বা ট্যাক্স হেভেন। এই যে বেপস, বেপস মানে এক দেশের প্রফিট আর এক দেশে চলে যাচ্ছে। তো যদি আমাদের দেশ 2012 সালে ট্রান্সফার প্রাইসিং লটা না অ্যাডপ্ট করতো, তাহলে কিন্তু আমরা ওটা চ্যালেঞ্জ করতে পারতাম না। তাহলে এখন কি হয়েছে? এখন ঘটনাটা কি? এই যে ঘটনাটা ঘটলো, এখন এটার কি হবে? কি হবে? ডিসিটি যদি দেখে যে এখানে ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশন আছে অ্যাসেসমেন্ট করার সময়, এবং সেটা এফিলিয়েটেড কোম্পানির সাথে, মানে নিজেদের ভাই বোনের মধ্যে, তাহলে সে তখন এইটা এনবিআর এর ট্রান্সফার প্রাইসিং সেল নামে একটা টিপি সেল আছে, টিপি সেলে পাঠাবে যে আমার এই কারণে সন্দেহ হয় তারা যে প্রাইসিংয়ে আমদানি করছে ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশন, যেটা হোয়েদার ইট ইজ আর্মস লেন্থ প্রাইস অর নট। আর্মস লেন্থ প্রাইস মানে হচ্ছে ফেয়ার প্রাইস, এটা কি ফেয়ার প্রাইসে আমদানি হয়েছে নাকি হয়নি, এটা ঠিক হয়। তখন এনবিআর কি করে? এনবিআর মানে টিপি সেল কি করে? ট্রান্সফার প্রাইসিং সেল। ট্রান্সফার প্রাইসিং সেলের কাজ হলো 6 টাকা করে যে সাবানের খোসাটা আমদানি করছে ওয়ার্ল্ড ওয়াইড, মানে ডাটা বেস ধরে এটা, মানে ওয়ার্ল্ড ওয়াইড দেখা যে সারা পৃথিবীতে এই টাইপের মানে সাবানের খোসা কস্টিং কত পড়ে, বা কস্টিং কত পড়ে এবং এটা কি দামে বেচা বিক্রি হয়, মানে ফেয়ার ভ্যালু কত। তো সেখানে বিভিন্ন ধরনের আপনার ডাটা সেট থাকতে পারে, এবং এগুলো আবার কিনতে হয়। এগুলো আবার কি বলে এটাকে, এই মানে বিভিন্ন ওয়েবসাইটে গেলেই হয় না, এগুলো ফ্রি দেয় না। তো এগুলোর জন্য আবার পয়সা দিতে হয় বা কিনতে হয়, এটাতে গিয়ে এগুলো জানা যায় ওয়ার্ল্ড ওয়াইড, মানে ওই কোয়ালিটি দিলে পরে কাছাকাছি আসে প্রাইস। আচ্ছা, যাই হোক। তো কথার কথা যে, এটা গল্প বলতেছি নিছক, কথার কথা বাংলাদেশের ট্রান্সফার প্রাইসিং সেল এটাকে মানে করে দেখলো ওয়ার্ল্ড ওয়াইড, মানে এটার হিসাব নিকাশ সব কিছু করে অ্যাভারেজ করে দেখলো যে হ্যাঁ, এই সাবানের খোসা সর্বোচ্চ 1 টাকা থেকে, ধরেন 1 টাকা 20 পয়সার মধ্যে এটা আমদানি হওয়ার কথা, বা একটা প্রাইস সেট করলো যে এটা 1 টাকা 10 পয়সা সর্বোচ্চ মানে আমদানি এটা হতে পারে, নট মোর দ্যান দ্যাট। তাহলে এই যে ডেভিয়েশন, এই ডেভিয়েশনটা, মানে ডেভিয়েশন কত টাকা ডেভিয়েশন করলো? এত টাকা। তাহলে তার কস্ট এখানে কত কমলো? এত টাকা। মানে এতে করে তার কস্টিংটা, মানে কস্টিংটা বেড়ে গেল। এখন কস্টিংটাকে কমিয়ে দেওয়া হবে। এই ক্ষমতা টিপি সেলকে দেওয়া আছে বাংলাদেশের, সব দেশেরই টিপি সেলকে এই ক্ষমতা দেয়, তোমরা প্রফিটটা মানে রিকাস্ট করো। ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড যে প্রফিট শো করছে তার পিএল অ্যাকাউন্টে, তোমরা সেটাকে রিকাস্ট করো। তো রিকাস্ট করলো, টিপির ওই রুলস রেগুলেশন সব কিছু অ্যাপ্লাই করে, মেথড অ্যাপ্লাই করে তারা ঠিক করলো যে, মানে তারা যে 6 টাকা দামে সাবানের খোসা আমদানি করছে এটার প্রকৃত আমদানি মূল্য হবে 1 টাকা 10 পয়সা করে। সুতরাং ওইটাকে তুমি প্রফিট এখন রিকাস্ট করো। ডিসিটিকে অর্ডার দিয়ে দিল, ডিসিটি অ্যাকর্ডিংলি টিপি সেলের এটা তাদেরকে ফরওয়ার্ড করে দিল। এখন সমস্যাটা কোথায়? যদি সত্যি সত্যি এই আকাম করে থাকে এবং যদি সারেন্ডার করে থাকে, তাদের কাছে ব্যাখ্যা চাওয়া হবে, তোমরা এটা কেন করছো? 1 টাকার মাল 6 টাকায় আমদানি করো বাংলাদেশকে ঠকানোর জন্য, এই কাজটা কেন করলো? তো যদি দেখে তারা কোনোভাবে প্রমাণ করতে না পারে যেটা 6 টাকা মূল্যমানের সাবানের খোসা, তো ওই খোসার স্যাম্পল যদি আপনার কেয়া সাবানের ফ্যাক্টরিতে পাঠানো হয়, বিভিন্ন ফ্যাক্টরিতে দেখা যায় মানে সেম কাছাকাছি, আহামরি কিছু না, এটা 1 টাকা 6 টাকা এরকম হওয়ার মতো কোনো বিষয় না। তো এই যদি অবস্থা হয়, এবং সেক্ষেত্রে যেটা ডিসিটি যে কাজটা করবে সেটা হলো ওই প্রফিটটাকে বাড়ায় দিবে ওই পরিমাণ টাকা দ্বারা, এবং তার উপরে যে ট্যাক্স আসে অতিরিক্ত ট্যাক্স সেটা আরোপ করবে। এখন এতে করে হবে কি জানেন? এতে করে ওই ইউনিলিভারের আমও যাবে, সালাও যাবে। সে কিরকম? সে তো ওইখানে প্রফিটে একেবারে জয় জয়কার, মরিশাসে ওইটার উপরে একবার ট্যাক্স দিছে, আবার বাংলাদেশ আবার এই মূল্যটা মানে না, এটার উপরে আবার ট্যাক্স দিবে। তো বিষয়টা, হ্যাঁ, বিষয়টা মাঝখানে কাস্টমস ডিউটি দেবে বেশি। তো বিষয়টা হলো কি, যে এই জিনিসগুলো হয় কি, এই যে ট্রান্সফার প্রাইসিং এর এই লটা বাংলাদেশ অ্যাডপ্ট করছে শুধুমাত্র সাধু সাবধান, যে তোমরা আকাম করিও না, মানে জাস্ট এই মেসেজ। বাংলাদেশে আইন করা হয় কাউকে ধরার জন্য না, আইন করা হয় তো তোমরা সাধু সাবধান, তোমরা সাবধান হয়ে যাও, তোমরা আকাম করিও না, করলে এই আইন বাংলাদেশে বিরাজমান।
বিষয়টা এরকম। এখন আপনারা আমাকে একটা কোশ্চেন করতে পারেন, স্যার আপনি যে গল্প করলেন, আমরা ট্রান্সফার প্রাইসিংটা এখন মোটামুটি বুঝছি, যতটুকু বুঝার বুঝছি, এরপরে তো আমরা, এটা তো প্রথম স্লাইড, আমরা যাবো তো 50 নম্বর স্লাইড পর্যন্ত। তো যাই হোক, আমাদের কথা হলো প্রথম মানে আনুমানিক কিছুটা হলেও আমরা বুঝতে পারছি। এখন আপনারা কোশ্চেন করতে পারেন যে স্যার, এই যে বাংলাদেশে ট্রান্সফার প্রাইসিং সেলের কথা বলেন ইন্ডিয়ারে আছে, তারা কি এরকম কারোরে ধরতে পারছে? উত্তর হলো আজ পর্যন্ত ধরতে পারে নাই। তো বলতে পারেন স্যার তাহলে পারে নাই কেন? পারে নাই, এই ল হওয়ার পরে সমস্ত মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো সাবধান হয়ে গেছে যে না, এইখানে আকাম করা যাবে না। বুঝতে পারছেন? তা ঠিক আছে, বাংলা আমাদের উদ্দেশ্যও তাই, আমাদের মানে এনবিআর এর উদ্দেশ্যও তাই, বাংলাদেশ গভর্নমেন্টের উদ্দেশ্যও তাই। আমার প্রফিট যেন আমার দেশে থাকে, আমার প্রফিটের উপরে আমি যেন ট্যাক্স পাই, আমার প্রফিটের উপরে আরেকজন ট্যাক্স পাবে, এটা হতে দেব না, এটা হতে দেব না। এই জন্য সবার আগে ইন্ডিয়া করছে, ইন্ডিয়া সম্ভবত 2001 সালে ট্রান্সফার প্রাইসিং ল করছে, শ্রীলঙ্কা করছে, এরকম মোটামুটি এই পার্শ্ববর্তী দেশগুলো মানে ট্রান্সফার প্রাইসিং লটা অ্যাডাপ্ট করে ফেলছে। উদ্দেশ্য হচ্ছে যে মানে যদি এরকম এফিলিয়েটেড কোম্পানির মধ্যে এরকম 2 নম্বরই কোনো প্রাইসিং এর বন্ধ পাই, তাহলে যেন তাকে ধরা যায়। তা যেহেতু ল অ্যাডাপ্ট করেছে বাংলাদেশ, এই লটা মাল্টিনেশনাল কোম্পানির কাছে আছে, তারা খুব সাবধান। তারা প্রতিটা ট্রানজেকশন যদি এরকম ইন্টারন্যাশনাল ট্রানজেকশন করতেই হয়, সেগুলো আর্মস লেন্থ প্রাইসেই করার চেষ্টা করে, যাতে করে এনবিআর বা এরকম বাংলাদেশের টিপি সেল যেন তাদেরকে চ্যালেঞ্জ করতে না পারে, ইত্যাদি আর কি। তো এই হচ্ছে মোটামুটি যে গল্পটা বললাম, প্রথমেই গল্পটা বলে নিলাম এই কারণে, যাতে করে পরবর্তীতে আমি যে উদাহরণগুলো দিব সেগুলো আপনার বুঝতে সুবিধা হয়। এই এখন বলে মানে কোনো কোশ্চেন? বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এখানে যেটা লেখা আছে যে ফ্রাউডুলেন্ট স্যার ট্রান্সফারেন্সিং, হ্যাঁ বলেন। স্যার অ্যাম্পেল স্কোপটা আরেকবার কি করবেন? কোনটা? স্যার অ্যাম্পেল স্কোপ কোথায় লেখা? স্যার 3 নাম্বার লাইনে স্যার। আসতেছি, হ্যাঁ। এখানে দেখেন 2 নম্বর প্যারায় যেটা বলছে যে ফ্রাউডুলেন্ট ট্রান্সফার প্রাইসিং সামটাইমস কল ট্রান্সফার মিস প্রাইসিং, অ্যাকচুয়ালি নাম হওয়া উচিত মিস প্রাইসিং, কারণ প্রাইসিংটা তো সঠিক না। 1 টাকার মাল তুমি 6 টাকায় দাম ধরবা আর বলবা এইটা রাইট প্রাইস, নো, এটা মিস প্রাইস। সুতরাং আজকে পড়াচ্ছি ট্রান্সফার প্রাইসিং, আসলে নাম হওয়া উচিত ট্রান্সফার মিস প্রাইসিং, অ্যান্ড ইজ অলসো নোন অ্যাজ ট্রান্সফার প্রাইসিং ম্যানিপুলেশন, which refers to trade between related parties at prices mean to manipulate market or to deceive tax authority. তো বেসিক্যালি ট্যাক্স অথরিটিকে মানে ফাঁকি দেওয়াটাই হলো মুখ্য উদ্দেশ্য আর কি। আচ্ছা, টিপি ট্রানজেকশন অ্যালাউ কোম্পানিজ অ্যাম্পল স্কোপ টু ফিক্স ট্রানজেকশন প্রাইসেস অ্যাট দেয়ার বেস্ট অ্যাডভান্টেজিয়াস টার্মস কনসিডারিং ট্যাক্স রিজিম। মানে এই যে ট্রান্সফার প্রাইসিংয়ের যে মানে ট্রানজেকশনগুলো, তাদেরকে তো সুযোগ সৃষ্টি করে দেয় যে কোন দেশে ট্যাক্স রেট বেশি, কোন দেশে ট্যাক্স রেট কম, এই জিনিসগুলো মানে ট্যাক্স রিজিম যেটাকে বলে, সেইটা কনসিডার করে তারা প্রাইসিংগুলো এমনভাবে করে যেন ওই যেটা গল্প দিলাম আর কি, যেন এই অ্যাম্পল স্কোপ মানে তাদের এই স্কোপগুলো থাকে। আজকে যদি মরিশাসে 5% কোম্পানি ট্যাক্স রেট হয় আর বাংলাদেশে হয় 30%, তো কোম্পানিগুলো যাবে না কেন মরিশাসে? কিন্তু ভেরি মানে ইজি বিষয়, তো সবাই বোঝে। আপনি ব্যক্তিগতভাবে বোঝেন, আপনি যখন রিটার্ন দিবেন আপনি কি চাইবেন বেশি টাকা ট্যাক্স দিতে? কখনো না, কেউ চায় না। তা আমি যদি আইনের মধ্যে থেকে, আমি আইনের মার প্যাচের মাধ্যমে আমি যদি ট্যাক্স কম দিতে পারি, আমার অসুবিধে কি? আমি তো অবশ্যই করব। তো সেটাই আর কি, কনসিকুয়েন্টলি ট্যাক্স এজেন্সিস মে লুজ রেভিনিউ। মানে এতে করে কি হয়, ট্রান্সফার প্রাইসিংটা যদি হয় তাহলে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট মে লুজ দেয়ার রেভিনিউ। তার রেভিনিউ মানে হলো তাদের ট্যাক্সটা কম মানে আদায় হতে পারে বা ট্যাক্সটা হারাতে পারে। অ্যান্ড দিস কনসার্ন অফ ট্যাক্স অ্যাভয়েডেন্স থ্রু ট্রান্সফার প্রাইসিং গিভ রাইজ টু দ্য কনসেপ্ট অফ ট্রান্সফার প্রাইসিং অফ রিলেটেড প্রাইস। এটাকে কিন্তু ট্যাক্স অ্যাভয়েডেন্স বলতেছে, এটাকে কিন্তু ট্যাক্স ইভাশন বলতেছে, কর ফাঁকি বলতেছে না, কর এড়ায় যাওয়া আইনের মধ্যে থেকে। বুঝতে পারছেন? তো সেটাই, হ্যাঁ বলেন, কি জানি বলতেছিলেন। ঠিক আছে, তাহলে আমরা পরের স্লাইডে চলে যাই। স্যার এখানে তো যে লোকাল মানে লোকাল কোম্পানির ভিতরে যখন ট্রানজাকশনটা হয় তখন এটা টিপির আন্ডারে পড়ে না, কেন প্রথম থেকেই বলছিল যে না, টিপির আন্ডারে পড়বে না, আইনই করা হয়েছে এটা ইন্টারন্যাশনাল ট্রানজেকশন হতেই হবে। তো লোকালটাকে অ্যাড্রেস করে নাই তো, আজকে তো লোকালের ক্লাস না, আজকের ক্লাসটা সম্পূর্ণভাবে মাল্টিন্যাশনাল কোম্পানির জন্য উৎসর্গীকৃত। বইয়ের সামনে লেখা থাকে না যে বইয়ের লেখক, সে কার কার জন্য বইটা উৎসর্গ করছে, বুঝছেন?
তা আজকের ক্লাসটা হলো টোটালি মাল্টিন্যাশনাল কোম্পানির জন্য, এটা আস্তে আস্তে শুনতে থাকেন। তবে দেশীয় কোম্পানির ক্ষেত্রে, দেশীয় গ্রুপগুলোর ক্ষেত্রে পড়েনি, পড়ার অতটা প্রয়োজনও পড়ে না কেন? আমি তো ভাই ভাই আমি ওইটা হলো তুমি তুমি আমি তুমি, আর এটা হলো আমি এরকম। ঠিক আছে, মেঘনা গ্রুপের একটা কোম্পানি যদি কম ট্যাক্স দেয়, তাহলে ও ও যদি কম দামে ওর র মেটেরিয়াল বিক্রি করে, তো ওর কাছ থেকে তো আমি বেশি প্রফিট হবে, ওর কাছ থেকে তো আমি বেশিটা আমি তো এক জায়গাতে পাইলি। আমি তো বাংলাদেশ গভর্নমেন্ট, তা আমি তো তোমার কাছ থেকে পাই, এবিসি কোম্পানি থেকে পাই না XYZ কোম্পানি থেকে পাই, একই কথা, আমার পাইলেই হলো। তো সুতরাং ওটাতে অত বেশি মানে এনবিআর কিন্তু অত বেশি কনসার্ন না, যত বেশি কনসার্ন এই ক্ষেত্রে, কারণ আমার ট্যাক্সটা তো চলে যাচ্ছে বিদেশে, আমি পাচ্ছি না তো, বুঝছেন? আচ্ছা, ওই যে আপনি একটু বললেন যে একটা ট্যাক্স রেট বেশি আর একটা কম বা হলিডে আছে, ওই ক্ষেত্রে তো একটু থাকবে, এই কারণে একটা কোশ্চেন করার দরকার। না, তবে আপনি যদি ট্যাক্স হলিডে পড়েন, ট্যাক্স হলিডের ক্ষেত্রে কিন্তু এটা আছে যে একটা গ্রুপ অফ কোম্পানির একটা কোম্পানিকে যদি হলিডে দেওয়া হয়, তার মানে তার ট্যাক্স নাই। তো সেই ক্ষেত্রে যদি একই কোম্পানির স্পন্সর, শেয়ার হোল্ডার, ডাইরেক্টর থাকে, তো তাদের মধ্যে ওই লেনদেনটা নিষিদ্ধ করা আছে। বুঝতে পারছেন যে একই গ্রুপ অফ কোম্পানির মধ্যে যে যাটাকে ট্যাক্স হলিডে দেওয়া হবে, সে তার অন্যান্য সিস্টার কনসার্নের সাথে কোনো লেনদেনে লিপ্ত হইতে পারিবে না, এটা একটা শর্ত। তার মানে লিপ্ত হইলে তখন কিন্তু এই ট্রান্সফার প্রাইসিং এর সম্ভাবনাটা বেড়ে যায়। যেমন আমি বলি, যাকে আমি হলিডে দিলাম, হুম, যাকে হলিডে দিলাম, যার ট্যাক্স দিতে হবে না, সে করবে কি, বেশি দামে মাল বিক্রি করবে তার বোনের কাছে, মানে আর একটা কোম্পানির সিস্টার কনসার্নের কাছে, মানে র মেটেরিয়াল বিক্রি করবে, এমন দামে বিক্রি করবে ও যেন লাভ করতে না পারে। তার মানে আমার তো লাভ হইলেও ট্যাক্স নাই, কারণ কি, আমার হলো ট্যাক্স হলিডে কোম্পানি, আমি এমন একটা জিনিস বানাই সেটা আমারই আর একটা কোম্পানির হলো র মেটেরিয়াল। তাইলে র মেটেরিয়ালের প্রকৃত দাম যদি হয় 1 টাকা, ওর কাছে আমি বিক্রি করবো 4 টাকায় বা 3 টাকায়, যাতে ও লাভ করতে না পারে। হুম, তো দেখা যাবে মানে ওর হলো লোকসান বা ওর হলো ব্রেক ইভেনে, আর আমার হলো প্রচুর লাভ। আমার প্রচুর লাভ কিন্তু আমার কোনো ট্যাক্স নাই, আর ওর হলো লস, ওরও ট্যাক্স নাই, কথার কথা আর কি। আর যদিও এখন মিনিমাম ট্যাক্স আছে 60 পয়সা করে, এটা ভিন্ন কথা, যদি ওই প্রসঙ্গ বাদ দিই। তাইলে দেখা যাবে যে ওই সেই কাজলা দিদির মতো, যে তুমিও নাই আমিও নাই, কেমন মজা হবে। তা মজাটা হইলো এই আর কি। তো যাই হোক, এই একটা উদাহরণ আপনি দেখেন, সেটা হলো ধরেন কোম্পানি এ, কোম্পানি বি এবং কম্বাইন, এবং এরা কিন্তু এফিলিয়েটেড কোম্পানি, নিজেরা নিজেরা। একটু ভালো করে দেখেন, আপনি বুঝতে পারবেন খুব সহজেই। ধরেন কোম্পানি এ মানে অস্ট্রেলিয়া, আর কোম্পানি বি ধরেন বাংলাদেশ, কথার কথা আর কি। অস্ট্রেলিয়াতে আহ, আচ্ছা, আহ, তো অস্ট্রেলিয়ার যে ম্যানুফ্যাকচারিং কোম্পানিটা, ও মাল বিক্রি করে বাংলাদেশের একটা কোম্পানির কাছে, কোম্পানি বির কাছে, নিজেরাই কত টাকায় বিক্রি করে, 70 টাকায়। আর বাংলাদেশি কোম্পানিটা ওইটা 70 টাকায় মাল কিনে ওটা 100 টাকায় বিক্রি করে মানুষের কাছে। এই হলো বিষয়। এখন ওর কস্ট অফ গুডস সোল্ড হচ্ছে 40 টাকা, ডেফিনেটলি এর কস্ট অফ গুডস সোল্ড হচ্ছে 70 টাকা। ওই যে এর কাছ থেকে কিনলো, গ্রস জিপি হচ্ছে 30 টাকা, ওরও 30 টাকা। অপারেটিং এক্সপেন্ডিচার ধরেন 10 টাকা, ওর 20 টাকা। নেট প্রফিট হচ্ছে এর হচ্ছে 20 টাকা, বির হচ্ছে 10 টাকা, কম্বাইন্ড প্রফিট হচ্ছে 30 টাকা। আচ্ছা, এখন আসেন যে কোথায় আমি প্রফিট ম্যাক্সিমাইজ করব, কোথায় মিনিমাইজ করব, এটা আমার বিষয়। আমি কোম্পানি বির কাছে মাল 70 টাকায় বেচবো, না 60 টাকায় বেচবো, কথার কথা, না 80 টাকায় বিক্রি করব। আমি সিদ্ধান্ত নিলাম যে আমি মাল 80 টাকায় বিক্রি করব, ওরে লাভ করতে দেবো। আপনি একটা খেয়াল করেন, যদি আমি মাল 80 টাকায় বিক্রি করি 70 টাকার জায়গায়, তাহলে কোম্পানি বির প্রফিট হবে 0, আর আমার প্রফিট হবে 30 টাকা। আবার যদি মনে করি যে না, অস্ট্রেলিয়াতে আমার ট্যাক্স রেট অনেক বেশি, বাংলাদেশে ট্যাক্স রেট একেবারে কম, দরকার নেই, এই মালটা আমি 50 টাকায় বিক্রি করবো, 50 টাকায় বির কাছে বিক্রি করবো, বি নি 100 টাকায় বিক্রি করবো, তাহলে আমার প্রফিট হবে, নেট প্রফিট হবে 0, আর বি নেট প্রফিট হবে 30 টাকা। এই উদাহরণটা দিয়ে বোঝাতে চাচ্ছি যে প্রফিট কোথায় মিনিমাইজ করব, কোথায় ম্যাক্সিমাইজ করব, ডিপেন্ড করে কোন দেশে ট্যাক্স রেট কি, কোন মানে রিজিমের কি অবস্থা, সেখানকার লটা কি, এরকম আর কি। বুঝতে পারছেন?
জি স্যার। আর একটা উদাহরণ ট্রান্সফার প্রাইসিং এর সেটা হলো যে কোম্পানি এক্স এ ফুড গ্রোয়ার ইন আফ্রিকা প্রসেসেস ইটস প্রোডাক্ট থ্রু 3 সাবসিডিয়ারিজ। কোম্পানি এক্স হচ্ছে আফ্রিকায়, কোম্পানি ওয়াই হচ্ছে একটা ট্যাক্স হেভেন কান্ট্রিতে, আর জেড হচ্ছে ইন বাংলাদেশ। এখন বাংলাদেশ মাল আমদানি করবে এক্স থেকে, আফ্রিকা থেকে, এই হচ্ছে আসল কথা। কিন্তু একটু ঘুরে আনলো, একটু ওয়াই ঘুরে আনলো, উদ্দেশ্য খুব খারাপ। তো নাও কোম্পানি এক্স সেলস ইস প্রোডাক্ট টু কোম্পানি ওয়াই অ্যাট এ আর্টিফিশিয়ালি লো প্রাইস। খুব কম দামে ছেড়ে দিল ওয়াইয়ের কাছে, যাতে মানে আফ্রিকায় বেশি ট্যাক্স দিতে না হয়, রেজাল্টিং ইন এ লো প্রফিট ইন আফ্রিকা অ্যান্ড এ লো ট্যাক্স ফর কোম্পানি এক্স ইন আফ্রিকা। গেল। কোম্পানি ওয়াই দেন সেলস দ্য প্রোডাক্ট টু কোম্পানি জেড, মানে বাংলাদেশের কাছে তখন বিক্রি করলো অ্যাট অ্যান আর্টিফিশিয়ালি হাই প্রাইস অ্যান্ড অলমোস্ট অ্যাজ হাই অ্যাজ দ্য রিটেল প্রাইস অফ বাংলাদেশ। বাংলাদেশে এনে ওইটা যে প্রাইসে বিক্রি করবে অলমোস্ট সেরকম প্রাইস। এতে করে এখন হলোটা কি? এতে করে মানে ওই যে বললাম না, তুমিও নাই আমিও নাই, কে কে নাই, এক্সও নাই ওয়াই জেডও নাই, মাঝখানে যত প্রফিট সব গিয়া প্রফিট মানে ই হচ্ছে ওয়াই। কোম্পানি জেড অ্যাজ এ রেজাল্ট উড রিপোর্টেড লো প্রফিট অ্যান্ড দেয়ার পরে লো ট্যাক্স। তো কোম্পানি জেডও লো প্রফিট শো করবে, লো ট্যাক্স দিবে। কোম্পানি এক্সও আফ্রিকাতে লো প্রফিট শো করবে, লো ট্যাক্স দিবে। যত প্রফিট ম্যাক্সিমাইজ হবে হাও একটা কান্ট্রিতে, মানে যেটা ট্যাক্স সেভেন, সেটা হলো সেখানে হলো ওয়াই। এতে করে হয় কি, যেহেতু এরা সবাই অ্যাফিলিয়েটেড, তো আলটিমেটলি গ্লোবালি তারা গেইনার হয়। আফটার ট্যাক্স রেট অফ রিটার্ন বা আফটার ট্যাক্স প্রফিট যদি গ্লোবালি হিসাব করি, সেইটা মানে বেশি হয়। এটা আর একটা উদাহরণ। এত উদাহরণ দিতেছি শুধুমাত্র ট্রান্সফার প্রাইসিংটা কি এটা বোঝানোর জন্য। তো তাহলে স্যার ওয়াই তে ট্যাক্স রেট কম, এই জন্য ওইখানে বেশি দাম দিচ্ছে। অথবা ওয়াই ট্যাক্স রেট হচ্ছে 0। এইটা দেখেন, এটা আরো ভালো লাগে যে ইফ কোম্পানি এ 22 টাকা ওয়ান অফ গুডস ফ্রম ইন্ডিয়া, ধরেন বাংলাদেশ একটা মাল ইন্ডিয়া থেকে 1 টাকায় আমদানি করবে, করে বিক্রি করবে। আচ্ছা, অ্যান্ড সেলস ফর 3 টাকা, 1 টাকায় আমদানি করে 3 টাকায় বিক্রি করবে। তাহলে বাংলাদেশের এই কোম্পানিটাকে কিন্তু 2 টাকার উপরে ট্যাক্স দিতে হবে। এখন however tax benefit can be exploited if company A is to set up an offshore subsidiary in the British Virgin Island। যদি এরা নিজেরা ঠিক করে, ইন্ডিয়ান কোম্পানি আর বাংলাদেশে এরা তো মানে অ্যাসোসিয়েটেড এন্টারপ্রাইজ, যদি আরেকটা অ্যাসোসিয়েট সৃষ্টি করে ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডে, টু বাই দ্য সেম গুডস ফর টাকা 1 ফ্রম ইন্ডিয়া অ্যান্ড সেলস দ্য গুডস টু কোম্পানি এ ফর টাকা 3। মানে ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডে যে নিজেদের যে কোম্পানিটা ফর্ম করলো, ওরে বললো যে তোমরা ইন্ডিয়া থেকে 1 টাকায় মাল আমদানি করো, আমদানি করে আমার কাছে 3 টাকায় বিক্রি করো। তাহলে দিস অ্যালাউ কোম্পানি এ টু রিপোর্ট ট্যাক্সেবল ইনকাম 0 বিকজ ইট ওয়াজ পারচেসড ফর টাকা 3 অ্যান্ড সোল্ড ফর টাকা 3। বাংলাদেশের যে কোম্পানিটার নাম এ, সে ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড থেকে যে প্রোডাক্টটা 3 টাকায় কিনলো, 3 টাকায় বিক্রি করলো, এবং এতে করে ট্যাক্সেবল ইনকাম শো করলো 0। দ্য সাবসিডিয়ারি উইল হ্যাভ টু পে টাকা 2। সাবসিডিয়ারি কোম্পানি যেটা ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডে, তার তাইলে 2 টাকা প্রফিট হচ্ছে। দি ট্যাক্স ইজ পেয়েবল টু দ্য ট্যাক্স অথরিটি অফ ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড সিন্স দ্য ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড অ্যাজ এ কর্পোরেট ট্যাক্স রেট ইজ 0%, সো নো ট্যাক্স ইজ টু বি পেড। কি সুন্দর ব্যবস্থা! বুঝতে পারছেন? আচ্ছা, ইদানিং দেখা যায় এই যে আপনার, আমি যেটা শুনি, সত্যি মিথ্যা জানি না, বা ফেসবুকেও দেখা যায়, বিভিন্ন কিছুতে দেখা যায় যে এই যে সে ইউএইতে, দুবাইতে বাংলাদেশি মালিকানাধীন অনেক কোম্পানি গড়ে উঠছে। এগুলাও কিন্তু কিছুটা প্রফিট শিফট জড়িত থাকে। আচ্ছা, যাই হোক, শোনা কথা আর কি, দরকার নেই। প্রাইসিং ভার্সেস মিস প্রাইসিং। আচ্ছা, তাইলে এই যে মিস প্রাইসিংটা কি, সেটা কি? when the pricing of transaction within associated enterprise is fair and rational, যদি ফেয়ার প্রাইস হয় ওইটাকে বলে আর্মস লেন্থ প্রাইস। তো দেন there is no problem, এবং সেটা ফেয়ার প্রাইস হয়, তাহলে কোনো সমস্যা না।
But when transactions are mispriced, that means lower or higher than the fair price, transfer mispricing happens. মানে ডাল মে কুছ কালা hai. Transfer pricing is a serious concern for tax department and popular means of transfer mispricing. কিভাবে এই 2 নাম্বারিগুলো করে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো, বিশেষ করে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো 2 নাম্বারিগুলো করে কিভাবে শোনেন। নাম্বার 1, প্রাইসিং অ্যারেঞ্জমেন্ট, যেটা আজকে উদাহরণ দিয়ে পড়াইছি, গেল 1 নাম্বার। 2 নাম্বার হলো ম্যানেজমেন্ট এক্সপেন্ডিচার, হেড অফিস এক্সপেন্ডিচার, ইন্ট্রা ফার্ম এক্সপেন্ডিচার। তো ওসব জায়গাও এরকম ট্রান্সফার প্রাইসিং এটা হয়। কীরকম আপনি বলতে পারেন, ধরেন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক একটা নন রেসিডেন্ট ব্যাংক, এটার হেড অফিস হচ্ছে লন্ডন। তো লন্ডন থেকে লন্ডনের যে হেড অফিস এক্সপেন্ডিচার এটা ভাগ করে দেয় ওয়ার্ল্ড ওয়াইড। বাংলাদেশের ভাগে কত পড়বে এটা তারা ঠিক করে। বাংলাদেশে যদি ট্যাক্স রেট অনেক যেহেতু বেশি, আপনি জানেন যে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক একটা বিদেশি ব্যাংক, এটা হলো নন রেসিডেন্ট ব্যাংক এবং এটার ট্যাক্স রেট হচ্ছে 40। 100 টাকা আয় করলে 40 টাকা ট্যাক্স দিতে হয়। তো আরেকটা জিনিস আছে, হেড অফিস এক্সপেন্ডিচার আছে, যেটা ওইটা মানে এখান থেকে ফোন করে বা একটা মেইল পাঠায় যে তোমরা তো হেড অফিস এক্সপেন্ডিচার বাবদ এত টাকা খরচ দেখায় দাও। ওটা অ্যালাউ, ওটা বলা আছে যে আপনার শোন এক্সপেন্ডিচারের 10% পর্যন্ত অ্যালাউ। এটাও তো এই রেস্ট্রিকশনও তো করছে, বেশি দিন হয়নি। আগে তো এটা এইরকম রেস্ট্রিকশন ছিল না, হেড অফিস এক্সপেন্ডিচার যা দাবি করবে সেটাই পাবে, এরকমই লস ছিল। তাহলে বোঝেন অবস্থা যে বাংলাদেশে মানে হেড অফিস এক্সপেন্ডিচারে ওরা যদি ঠিক করে, লন্ডনে বসে ঠিক করে যে বাংলাদেশের উপরে চাপায় দাও বেশি খরচ, যাতে বাংলাদেশে প্রফিটটা কম শো হয়, তো ইত্যাদি হতেই পারে। এই একটা মানে অ্যারেঞ্জমেন্ট, মানে হেড অফিস এক্সপেন্ডিচার বা হেডকোয়ার্টার বা ইন্ট্রা ফান্ড ম্যানেজমেন্ট এক্সপেন্ডিচার ইত্যাদি অ্যালোকেশন যেগুলো। তারপরে চার্জ অফ ইন্টেলেকচুয়াল প্রপার্টি আর রয়্যালটি, ফিস, কপিরাইট, ট্রেডমার্ক, প্যাটেন্ট, ব্র্যান্ড নেম, ফ্রাঞ্চাইজ, এগুলোর মাধ্যমেও কিন্তু বাংলাদেশ থেকে টাকা বাইরে চলে যাচ্ছে, রয়্যালটির নামে যাচ্ছে, ফ্রাঞ্চাইজের নামে যাচ্ছে। এখন কিভাবে যাচ্ছে, এই যে যেটা যাচ্ছে সেটা রিয়াল কিনা, সেটা ফেয়ার কিনা, মানে এই জায়গাটা হচ্ছে মানে সন্দেহের জায়গা। ধরেন আপনারা গুলশানে আপনি কেএফসি দেখছেন, কেএফসি কিন্তু একটা ফ্রাঞ্চাইজ, কেএফসি, তারপর পিজা হাট, এখনও এইটা আসে নাই মনে হয়, কি একটা জানি এরকম কি আছে, আসে। তো যাই হোক, পিজা হাট, কেএফসি এগুলো সব ফ্রাঞ্চাইজ, এরকম আরও আছে কি কফি হাউস টাউস কী কী আছে। এখন হয় কি, এই জাতীয় দোকান ওই জাতীয় লোগো ব্যবহার করে আমার যদি আনতে হয় তাহলে আমাকে একটা ফ্রাঞ্চাইজ দিতে হবে, সেটা কত %? এখন এই যে আমার কপিরাইট তো বা ট্রেডমার্ক, ওই ট্রেডমার্ক ইউজ করে, ওই নাম ইউজ করে আমি ঢাকায় ব্যবসা করব, এর জন্য তো আমাকে প্যারেন্ট কোম্পানিকে একটা ফ্রাঞ্চাইজ ফি দিতে হবে। এখন এই ফ্রাঞ্চাইজ ফি কত কত হবে? এখন আমি যেটা ঠিক করছি সেটাই হবে, এটা তো আমরা এবং এইখানেও কিন্তু আপনার মানি লন্ডারিংয়েরও স্কোপ থাকে। যদি এরকম নিজেদের মধ্যে বোঝাপড়াটা ওইরকম লেভেলে যায় যে আমরা একটা এগ্রিমেন্ট করব যে তোমারে আমরা 6 টাকা করে দেব, মানে কথার কথা, এইটাই এগ্রিমেন্টে থাকবে, এই টাকাটাই বাংলাদেশ ব্যাংক হয়ে তোমার ব্যাংকে চলে যাবে, ওইখান থেকে আমার জন্য 2 টাকা আলাদা করে রাখি, আমার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার ওইখানে, আমি আসতেছি। আমি কথার কথা বললাম, মানে এইগুলো হয় না, মানে হয় কি না আমি জানি না, বাট আপনি ধরা খুব মুশকিল। যদি মিয়া বিবিকা রাজি, কেয়া করে কা কাজী, দুজন মিলেমিশে যদি চুরি করে, এটা ধরা খুব টাফ, খুবই টাফ, বুঝছেন? এখন আসেন যে ইভলিউশনগুলো যদি আমরা দেখি ট্রান্সফার প্রাইসিংয়ের, এগুলো অনেকটা মারফতি কথাবার্তা আর কি। প্রথম আর্মস লেন্থ প্রাইসের এই যে ইন্ট্রোডাকশনটা, এটা ইউএস ফেডারেল ইনকাম ট্যাক্স পারপাসে 1934 সনে প্রথম হয়। তারপরে ইউএস প্রথম অ্যাডাপ্ট করে টিপু রেগুলেশন। এরপরে ওএসিডি এটা 1976-এ গাইডলাইন তৈরি করে ফর মাল্টিন্যাশনাল কোম্পানি। ওএসিডি মানে হলো অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট। ওএসিডির 2টা ফাংশন খুব নাম করা, মানে এই ফিল্ডে তারা খুব নাম করছে, একটা হলো ট্রান্সফার প্রাইসিং আর একটা হলো ডাবল ট্যাক্সেশন ট্রিটি। 1979-এ ওএসিডি পাবলিশড ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অন ট্রান্সফার প্রাইসিং, এবং সেটার নাম দেওয়া হয় ট্রান্সফার প্রাইসিং অ্যান্ড মাল্টিন্যাশনাল এন্টারপ্রাইজ। তারপরে 1992 পাবলিকেশন অফ দি ওএসিডি মডেল ট্যাক্স কনভেনশন অন ইনকাম অ্যান্ড ক্যাপিটাল ইত্যাদি।
এইটা দেখেন এই কথাটা একটু আগে বলছি যে ট্রান্সফার প্রাইসিং এর যে ল, এটা ট্রেন্ডটা কেমন। মেনি কান্ট্রিজ হ্যাভ অলরেডি ইন্ট্রোডিউস ট্রান্সফার প্রাইসিং লেজিসলেশন অ্যান্ড দ্য রিস্ক অফ লুজিং ট্যাক্স। পৃথিবীর অনেক দেশ এখন ট্রান্সফার প্রাইসিং লটা অ্যাডপ্ট করে ফেলছে। হ্যাঁ, মানে যাতে করে তারা ওই ভয়ে যে আমি যেন ট্যাক্সটা না হারাই, আমার যে ট্যাক্স পাওয়ার কথা সেটা যেন আমি না হারাই। অ্যান্ড মোস্ট অফ দ্য মিড ইনকাম কান্ট্রিজ হ্যাভ অ্যাডপ্টেড transfer pricing regime. A good number of developing countries and also adopted transfer pricing system, many other in the pipeline. সাউথ এশিয়ার মধ্যে ইন্ডিয়া 2001-এ, শ্রীলঙ্কা 2008-এ, বাংলাদেশ 2012-তে ট্রান্সফার প্রাইসিং এর লটা অ্যাডপ্ট করে, এবং বাংলাদেশে কিন্তু এটা 2015-16 বছর থেকে অলরেডি চালু আছে। তা বুঝতেই পারছেন প্রায় 8 বছর হয়ে গেছে এটা, মানে এটা চালু হয়ে গেছে, কিন্তু ওইভাবে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই বা কোনো ওরকম ধরপাকড় মানে ওরকম হয় নাই। কিন্তু হয় নাই, না পাইলে কি করবো, যদি দেখে সবই ঠিক আছে তাহলে কি হবে। যাই হোক, আচ্ছা, এখানে কয়েকটা কথা আপনি একটু দেখেন যে ট্রান্সফার প্রাইসিং রেফার্স টু দ্য প্রাইসিং অফ ক্রস বর্ডার ইন্ট্রা ফার্ম ট্রানজেকশনস বিটুইন টু রিলেটেড পার্টিস। মানে এই মানে হলো অ্যাসোসিয়েটেড এন্টারপ্রাইজ, দুইটা রিলেটেড পার্টির মধ্যে ক্রস বর্ডার ট্রানজেকশন অফ প্রাইসিং। ক্রস বর্ডার মানে হলো ইন্টারন্যাশনাল ট্রানজেকশন। অ্যান্ড ট্রান্সফার প্রাইস আর দ্য প্রাইস অ্যাট হুইচ অ্যান এন্টারপ্রাইজ ট্রান্সফার ফিজিক্যাল গুডস অ্যান্ড ইনটেঞ্জিবল প্রপার্টি অর প্রোভাইড সার্ভিসেস টু এই মানে অ্যাসোসিয়েটেড এন্টারপ্রাইজ। এটাও একটা উদাহরণের মতোই আর কি। ধরেন ইউএসএতে একটা কোম্পানি আছে, তার নাম হলো এক্স লিমিটেড, এটা প্যারেন্ট কোম্পানি, আর তার সাবসিডিয়ারি হচ্ছে বাংলাদেশে, এটার নাম হলো ওয়াই কোম্পানি। ওরা কলম বানায়, ইউএসএতে কলম বানিয়ে বাংলাদেশে এটা আমদানি করে, বাংলাদেশের কাছে সেল করে, বাংলাদেশে আবার এটা কাস্টমারের কাছে সেল করে। এখন বুঝে দেখেন যে প্রাইসিংটা যা হবে এর উপরে নির্ভর করবে যে যদি এরকম দেখা যায় যে হাই প্রাইসে বাংলাদেশ মানে আমদানি করছে মানে তার প্যারেন্ট কোম্পানি থেকে, তো ডেফিনেটলি সেক্ষেত্রে ট্রান্সফার প্রাইসিং হয়েছে। যদি ফেয়ার প্রাইসে না হয়ে থাকে, এতে করে তার ইনকামটা কমবে। ইনকাম কমলে ওই প্রফিট কমবে, মানে একই কথা, ইনকাম প্রফিট কমবে, প্রফিট কমলে ট্যাক্স কমবে, তো খুব স্বাভাবিক। Transfer price becomes a key element in determining the profitability and the taxes which Y Limited pays in Bangladesh. মানে এই কি প্রাইসে মালটা ট্রান্সফার হবে বাংলাদেশে, এটা একটা ডিটারমাইনিং ফ্যাক্টর যে বাংলাদেশের প্রফিটেবিলিটি, বাংলাদেশের ট্যাক্স, মানে ওয়াই কোম্পানির আর কি। As related entities exercise greater control to influence transaction taking place among themselves, there is a possibility that the transfer pricing is lower. And this would lead to lower income tax for Y Limited, which in turn will lead to lower profit and ultimately lower taxes. So যা গল্প বলছি কথাগুলো ঘুরে ফিরে একই। আচ্ছা, এখন দেখেন একটা কম্প্যারিজন। এবিসি ইউএসএ, এবিসি বাংলাদেশ আমেরিকাতে একটা পণ্য বিক্রি করে নিজেদের কাছেই, এবিসি ইউএসএ এর কাছে কত টাকায় বিক্রি করে? পার পিস 100 টাকায় বিক্রি করে, কিন্তু এটা আর্মস লেন্থ প্রাইস হচ্ছে 120 টাকা। তাহলে এখানে বেপস হচ্ছে 20 টাকা, মানে প্রফিট শিফট হয়ে যাচ্ছে মানে 20 টাকা, যেখান থেকে যেখানে প্রফিট যাক। কারণ 120 টাকা বিক্রি করলে আমি তো বাংলাদেশ, আমি তো এবিসি বাংলাদেশ, আমি যদি 120 টাকা হচ্ছে ফেয়ার প্রাইস বা আর্মস লেন্থ প্রাইস, এই প্রাইসেই যদি আমি বিক্রি করতে পারতাম, তাহলে তো আমার মানে হতো না, আমার কোনো বেস হতো না। এখন তো বেস ইরোশন অ্যান্ড প্রফিট শিফটিং, আমার 20 টাকা প্রফিট তো চলে যাচ্ছে। এখন এই প্রফিটটা করে ফেলতেছে আমেরিকা, এবিসি আমেরিকা, কারণ সে আমার কাছ থেকে কম দামে কিনে বেশি দামে বিক্রি করতেছে। বুঝতে পারছেন? বুঝতে পারছেন? হ্যাঁ স্যার। তার মানে এখানে কিন্তু মানে ট্রান্সফার প্রাইসিং এর যে বেস ইরোশন সেটা হলো $20 20 টাকা পার পিস। একই ঘটনা XYZ লিমিটেড বাংলাদেশ এবং এবিসি বাংলাদেশের মধ্যেও ঘটতেছে। এবিসি বাংলাদেশ যেমন আমেরিকাতে তার সে প্যারেন্ট কোম্পানির কাছে কিছু মাল বিক্রি করে, আবার বাংলাদেশেও XYZ লিমিটেডের কাছেও একই পণ্য বিক্রি করে।
তো এটা তো বিক্রি করতেছে, ধরেন কথার কথা 100 টাকায় বিক্রি করতেছে, আসলে বিক্রি করার কথা ছিল 120 টাকা। তো এতে করে কি ট্রান্সফার প্রাইসিং হবে, বেজ মানে বেপস হবে? উত্তর হলো নো, বেজ ইরোশন। বাংলাদেশের প্রফিট বাংলাদেশেই থাকতেছে, চিন্তার কোনো কারণ নেই। এবিসি যে বাংলাদেশ লিমিটেড যদি একটু কম প্রফিট শো করে কম ট্যাক্স দেয়, ওই টাকা আমরা XYZ লিমিটেড থেকে আদায় করে নিই। আমি এক জায়গা থেকে পাইলেই হলো, আমার নাম বাংলাদেশ, আমার নাম ইন্ডিয়া। ব্যাপারটা বুঝছেন? সুতরাং এখানে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে এবিসি লিমিটেড মানে কম ট্যাক্স দিবে, যেহেতু সে কম দামে মাল বিক্রি করতেছে। কিন্তু অসুবিধা নাই, XYZ লিমিটেড তো ওইটাই 100 টাকাই তো সে ক্রয় মূল্য দেখাবে। তো সে যদি বিক্রয় মূল্য দেখায় 145 টাকা, তাহলে আমি তো পাবো ওই পুরাটার উপরেই তো পাবো, অসুবিধা কি? যাই হোক আর কি, মানে সোজা কথা যে উদাহরণ দুইটা পাশাপাশি দেখানো হলো এই কারণে, একটাতে ট্রান্সফার প্রাইসিংয়ের ইস্যু আছে বাম পাশেরটায়। কেন আছে? যেহেতু ওটা ইন্টারন্যাশনাল ট্রানজেকশন। আর ডান পাশেরটা নাই কেন? যেহেতু এটা দেশীয় ট্রানজেকশন। আচ্ছা, এখন আসেন যে বেইজ ইরোশন অ্যান্ড স্যার একটা প্রফিট। কোশ্চেন করতে পারি? হ্যাঁ, বলেন। স্যার সাপোজ স্যার আমার একটা সিস্টার কনসার্ন আছে। তো স্যার আমি আমার ওই কোম্পানির লসে আছে। তো স্যার আমি ওই কোম্পানিকে স্যার আমার র ম্যাটেরিয়াল যদি সেল করি কম দামে সেল করার কারণে স্যার আমার ওই কোম্পানিতে কিন্তু স্যার প্রফিট হইতেছে। আর যে প্রফিট হইতেছে ওই প্রফিটটা স্যার আবার মিনিমাম ট্যাক্সে দিয়ে স্যার হচ্ছে স্যার এটা কাভার হইতেছে। তাহলে স্যার এতে কিন্তু স্যার আমাদের এনবিএফ স্যার এখানে রেভিনিউ ট্যাক্স হারাইতেছে না? শোনেন, আজকে যা পড়াইছি এটার ভিতরে কনসেন্ট্রেট করেন। আপনার দৃষ্টি খালি ঘুরপাক খাচ্ছে দেশীয় কোম্পানির প্রতি। মানে একটু হন, একটু শান্ত হন। মানে এত মানে পড়াচ্ছি ইন্টারন্যাশনাল ট্রানজেকশন, আপনি ঘুরে ফিরে, আমি যেদিকেই আপনাকে নিয়ে যেতে চাই, আপনি ঘুরে ফিরে খালি ওই দেশীয় ট্রানজেকশন, দেশীয় কোম্পানি। দেশীয় কোম্পানির ক্ষেত্রে মানে ট্রান্সফার প্রাইসিং ইস্যু নাই, শুধু একটা ক্ষেত্রে ট্রান্সফার প্রাইসিং ইস্যু রেখে দিচ্ছে, সেটা হলো ট্যাক্স ক্রেডিট। তো বলছি আপনাকে, কিন্তু অন্যান্য ক্ষেত্রে এটা করেনি। আর করা অতটা যে সম্ভব তাও না। এত মানে গইটা ঘাইটা দেখা যে ও যে এর কাছে বিক্রি করছে, ন্যায়সঙ্গত প্রাইসে বিক্রি করছে কিনা, তাহলে রিয়াল প্রাইস কত, মার্কেটে কত, এ আর একটা তাড়না। ব্যাপারটা বুঝছেন? তো জি স্যার। এটা আর এক তাড়না। তো বিষয়টা হলো, আমার কথা হলো, যদি এটা হলিডে কোম্পানি না হয়, এবং তাহলে আমার অসুবিধে কি? আমি যে ডান পাশে যে উদাহরণ দিছি, তাতে আমার অসুবিধে কি? আমি তোমার কাছ থেকে না পাই তো ওর কাছ থেকে তো পাবো। জি স্যার, জি স্যার। আমার পাইলেই হয়, এক জায়গা থেকে আমার পাইলেই হয়। শুধু ট্যাক্স হলিডে পাবো না, ওটাই সমস্যা। হ্যাঁ, ওইখানে শুধুমাত্র এই মানে ট্রান্সফার প্রাইসিং এর ইস্যুটাকে ওইখানে এই করছে। জি স্যার, এটা বেস, এটা সমস্যা। অত মানে এনবিআর এর এগুলো নিয়ে অত বেশি মাথা ব্যথা নেই। আপনাকে আর একটা গল্প বলি, তাহলে বুঝবেন। ডিসিটি মারামারি করে, বলে কি যে অনেক কমপ্লেন দেয় এনবিআর যে স্যার আমার ট্যাক্স ও জোর করে নিয়ে গেছে। এই কোম্পানিটা আমার এখানে টিডিএস এর টাকা জমা দেওয়ার কথা, সে ফাসলাইয়া স্যার ও নিয়ে গেছে। হুম। তা এনবিআর শোনে, একটু বকাবকি করে, আর কিছু করে টরে না। ভাবি এনবিআর হাসে, ভিতরে ভিতরে হাসে, আরে তোরা মারামারি করতে আমার কি দোষ? আমি তো সরকার, আমি তো পাইছি। আপনি বুঝে দেখেন ঘটনা, সরকারের ন্যাশনাল এক্সচেকারে টাকা ঢুকছে, সরকারি কোষাগারে ট্যাক্সের টাকা ঢুকছে। এখন সেটা এই ডিসিটির ক্রেডিট পাইলো না, ওই ডিসিটি পাইলো, এই মানে বিষয়টা হলো, তারা মারামারি করে, সেটা ঠিক আছে, করুক, কিন্তু এনবিআর এর কিন্তু এটা নিয়ে খুব বেশি মাথা ব্যথা নাই। ব্যাপারটা বুঝাইতে পারছি আপনাকে? জি স্যার। আচ্ছা, এখন আসেন বেইজ ইরোশন অ্যান্ড প্রফিট শিফটিং। এটা বোঝেনি আর কি, যে বেইজ মানে হলো ধস, ইরোশন মানে হলো ধস। হয় না, ওই যে আপনার নদীতে একদিকে মানে চর পরে আরেকদিকে ভাঙে, এটা হলো ভাঙা আর কি। একদিকে ধস নামে প্রফিট, ধস নেমে প্রফিটটা আরেকদিকে শিফট হয়ে যায়। এই যে বেইজ বা ট্যাক্স বেসটা কি, তার বাংলাদেশ হচ্ছে ট্যাক্স বেস, কিন্তু সেখান থেকে এই বেসটা সরে গিয়ে প্রফিটটা শিফট হয়। BEPS is a tax avoidance strategy used by multinational companies where profits are shifted from jurisdiction that have high taxes to jurisdiction that have low taxes or no taxes, মানে so called মানে tax haven, বুঝছেন? And BEPS can be achieved through the use of transfer mispricing. That means contracting between subsidiaries in different jurisdictions
at prices that are not arm's length. আর্মস লেন্থ প্রাইস বা ফেয়ার প্রাইস যদি হয় মানে তাহলেও কোনো সমস্যা নাই, কিন্তু যদি আর্মস লেন্থ প্রাইস না হয়, হায়ার প্রাইস বা লোয়ার প্রাইসে হয়, তখনই সমস্যাটা দেখা দেয়। এখন আসেন ট্যাক্স হেভেন, মানে ট্যাক্সের স্বর্গ। ট্যাক্স হেভেন মিনস এ jurisdiction where income tax and other taxes are levied at a lower rate or not at all. And actually there is no generally accepted definition of tax haven, but activities that are commonly associated with such places range far beyond tax. Among another definition of tax haven is a state, country or territory which maintains financial secrecy, যেমন Swiss bank, and which enables foreign individuals to hide their asset or income to avoid or reduce taxes in their home jurisdiction. Tax shelters are investment that allow and purport to allow a reduction of one's income tax liability ইত্যাদি। গ্লোবাল ইফেক্টিভ ট্যাক্স রেটের একটা উদাহরণ, সুন্দর একটা উদাহরণ। উপরেরটা হচ্ছে আপনার অ্যাকচুয়াল সিনারিও, আর নিচেরটা হচ্ছে যদি 2 নম্বরই করে। তাহলে দেখেন 2 নম্বরই যদি করে তাহলে কিন্তু তাদের ট্যাক্সটা কম দিতে হয়, তাতে ইনকাম কম শো করবে না, ওয়ার্ল্ড ওয়াইড ইনকাম ঠিকই শো করবে, কিন্তু গ্লোবালি তাদের ট্যাক্সটা কম দিতে হবে এবং ইফেক্টিভ ট্যাক্স রেটটা কমে আসে। একটু দেখেন, মানে প্যারেন্ট কোম্পানি এ, সাবসিডিয়ারি কোম্পানি বি আর কম্বাইন প্রফিট 700 টাকা হবে, 300 টাকা, টোটাল কম্বাইন্ড প্রফিট হচ্ছে 100 টাকা, কিন্তু এ কান্ট্রির ট্যাক্স রেট হচ্ছে 40%, বি কান্ট্রির ট্যাক্স রেট হচ্ছে 20%। তাতে আপনার ট্যাক্স আসবে, প্রথমটাতে আপনার ট্যাক্স আসবে 280 টাকা, কি পরেরটাতে 60 টাকা, 60 টাকা, টোটাল ট্যাক্স আসবে 340 টাকা। 1000 টাকা যদি প্রফিট হয়, আচ্ছা 1000 টাকা যদি প্রফিট হয়, তার উপরে যদি আমাকে এরকম 40% এক দেশে, 20% এক দেশে, এভাবে ট্যাক্স দিতে হয়, আমার টোটাল ট্যাক্স আসে দুইটা কান্ট্রি মিলে 340 টাকা। তার মানে ইফেক্টিভ ট্যাক্স রেট আছে 34%। আমি যে চালাকি করি, আমি যদি প্রফিটটা শিফট করতে চাই, তো যদি আমি উল্টায় দেই যে প্যারেন্ট কোম্পানি 300 টাকা প্রফিট দেখাবো, সাবসিডিয়ারি কোম্পানিকে 700 টাকা প্রফিট দেখাবো, তাহলে আমার কি? তাহলে আমার কিন্তু ট্যাক্সটা নেমে আসে 260 টাকা এবং ইফেক্টিভ ট্যাক্স রেট আসে 26%। এটা দিয়ে বোঝানো হচ্ছে যে ট্রান্সফার মিসপ্রাইসিং মানে টু গেইন ট্যাক্স অ্যাডভান্টেজ সিনারিও। এই যে বলছে উইথ এ ভিউ টু শিফট প্রফিট টু লোয়ার ট্যাক্স জুরিডিকশন, গ্রুপ আন্ডার চার্জেস এস সেলস অ্যান্ড বিজ কস্ট অফ গুডস সোল্ড রেজাল্ট ইন লোয়ার ইফেক্টিভ ট্যাক্স রেট। যাই হোক, এগুলা এখন বুঝতে পারছেন আপনি, উদাহরণটা দেওয়ার ফলে আপনি বুঝতে পারছেন। এখন ওই যে ওএসিডি বা ইউএনটিপি ম্যানুয়ালের কিছু কথা এখানে আছে, যে ওএসিডিটা মানে এস্টাবলিশ হয় 1948 সনে। 36টা দেশ কিন্তু এখনও ওএসিডির মেম্বার কান্ট্রি। বাংলাদেশ এখনও ওএসিডির অন্তর্ভুক্ত হয়নি, মেম্বার কান্ট্রির মধ্যে হয়নি। এবং ওএসিডির উদ্দেশ্যগুলো ভালো। ওএসিডি প্রোভাইডস এ ফোরাম in which governments can work together to share their experience and seek solution to common problem. বিশেষ করে আপনাকে বলি, এই টিপি আর হচ্ছে হলো দ্বৈত কর পরিহার চুক্তি, ডাবল ট্যাক্সেশন অ্যাভয়েডেন্স এগ্রিমেন্টের উপরেই এরা বেশি ফোকাসটা এইখানে। আরও আছে মানে ট্যাক্স যে ইভেশনের উপরেও বেশ কিছু আছে, কাজ করে তারা। তো এদের অবজেক্টিভগুলো কী কী সেটা এখানে বলা আছে, যাই হোক এগুলো পড়ে নিয়ে। ইউএনটিপি ম্যানুয়ালও এটা ফার্স্ট এডিশনটা বের হয় 2013 সালে এবং ক্লিয়ার গাইডলাইন দেওয়া থাকে টিপি ব্যাপারে মাল্টিন্যাশনাল কোম্পানির ক্ষেত্রে ইত্যাদি ইত্যাদি। এখন আসেন অ্যাপ্লিকেবিলিটি, মানে টিপিটা কখন অ্যাপ্লিকেবল হবে, এইটা একটু ইম্পর্টেন্ট আমাদের জন্য এই স্লাইডটা। সেটা কি, দেয়ার মাস্ট বি অ্যান ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশন, যে কথা আমি বারবার আপনাদেরকে বলছি। আর নাম্বার 2 হলো দি ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশন, সেটা হতে হবে উইদিন অ্যাসোসিয়েটেড এন্টারপ্রাইজ। তারপরে 3 নম্বরে যেটা বলছে, অ্যাটলিস্ট ওয়ান অফ দি অ্যাসোসিয়েটেড এন্টারপ্রাইজ শ্যাল বি নন রেসিডেন্ট,
মানে কমপক্ষে একটা অ্যাসোসিয়েটেড এন্টারপ্রাইজ হতে হবে বিদেশি, নন রেসিডেন্ট। ইভেন ইফ বোথ দ্য এইস আর নন রেসিডেন্ট, ট্রান্সফার প্রাইসিং ক্যান বি অ্যাপ্লিকেবল। যদি মানে দুইটাও নন রেসিডেন্ট হয়, এরকম উদাহরণও হয়, কিন্তু ওটা বাংলাদেশের ট্যাক্সের উপরে মানে এর ইফেক্ট পড়ে, তাহলেও হতে পারে। আর international transaction will also include a transaction between an enterprise and a person other than an associate enterprise, irrespective of whether such other person is a non-resident or not, if there exists a prior agreement. দেখেন মজার বিষয় হলো, এই জিনিসটা পরে আসছে 2019 সালে সম্ভবত এই জিনিসটা ইনকাম ট্যাক্সে অ্যাড হয়েছে। অ্যাড হওয়ার পিছনেও কারণ ছিল। তো এখন একটা কথা আপনাকে বলি, ধরেন আচ্ছা আর একটা উদাহরণ দিই। ধরেন ব্রিটিশ আমেরিকান টোবাকো, কথার কথা ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানি, তারা যে বেনসন সিগারেটটা তৈরি করে, তার ওই যে সাদা যে অংশটা সিগারেটের পাতা, সরি এটা হলো কাগজ, সাদা ফিনফিনে একটা কাগজ, যেটাতে ওই বিড়ি টান দেয়, যেখানে মুখটা যেখানে থাকে, মানে ঠোঁটে যেটা নেয় মানুষ, ওই অংশটুকু থাকে সাদা, আর বাকিটা থাকে হয়তো ওই কালার। আচ্ছা যাই হোক, মানে বিষয়টা হলো ওই যে সাদা যে কাগজটা ফিনফিনে, ওটা খুব কোয়ালিটি পেপার থাকে। ফিল্টারের উপরে যেটা থাকে, আর বাকি যেটা আগুনে পড়ে ওটা তো পুড়ে ছাই হয়ে যায়, ওটা তেমন একটা দরকার হয় না হয়তো। আর কি, আমি সিগারেট খাই না, আমি অত বুঝি না, বাট আমরা ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানিতে ভিজিটে গেছিলাম, সেখানে গিয়ে তাদের প্রেজেন্টেশন যেটা দেখালো, সেখান থেকে মোটামুটি এটা বুঝলাম আর কি। যাই হোক, তো এখন কথা হচ্ছে যে এই যে ফিনফিনে সাদা কাগজটা, দামি কাগজটা, এটা যে বাংলাদেশে উৎপাদন হয় না, বাংলাদেশের কোনো পেপার মিল এটা তৈরি করে না তা না, কিন্তু ধরেন কথার কথা, এটা একদম কথার কথা, নট রিয়াল। এখন দেখা গেল যে তারা সিদ্ধান্ত নিল যে বাংলাদেশে এত ট্যাক্স রেট এই সিগারেটের উপরে, তাদের বাংলাদেশে তো ভ্যাট দিতে হয়, সে তো আছেই, তো আর পাশাপাশি ইনকাম ট্যাক্স দিতে হয় 47.5%। সিগারেটের উপরে 7.5, 45 প্লাস আড়াই, এটা আপনারা জানেন। তো এত পার্সেন্ট ট্যাক্স দিয়ে তো টেকা মুশকিল। তো এখন কি করা যায়? একটা বুদ্ধি করা যায় কি, যে ঠিক আছে আমরা লন্ডন থেকে এই কাগজটা আমদানি করি এবং অনেকটা হায়ার প্রাইস, কারণ এই কোয়ালিটির পাতা, এই কোয়ালিটির কাগজ অত কম্পেয়ার করে কেউ বের করতে পারবে না। আমরা যদি 1 টাকার মাল 6 টাকায় আমদানি করি, আমদানি করে বেনসন সিগারেটের কস্টিংটা এরকম বাড়ায় দেখাই এবং বলি যে আমাদের প্রফিট হয়েছে খুব কম, ওই গল্পের মতোই আর কি, কাছাকাছি। তো অসুবিধে কি? তো অসুবিধা হলো একটাই, সেটা হলো যদি ধরা পড়ে, মানে চোরের 10 দিন, গৃহস্থের 1 দিন। তো ধরা না পড়ে তো কত কিছু পার হয়ে যাচ্ছে, তো কিন্তু ধরা পড়লে সেটাই। যাই হোক, এখন কথা হলো যদি এরকম ঘটনা ঘটে, তাহলে তো বোঝেনি যে এনবিআর ধরে ফেলবে, টিপি সেল ধরে ফেলবে, না বাপু তুমি যে কাগজ আমদানি করছো, এই কাগজের ইন্টারন্যাশনাল মার্কেটে কত দাম আছে এটা আমরা বের করে ফেলবো, দেশি মার্কেটেও কম্পেয়ার করব, বাট তোমরা যেহেতু বিদেশ থেকে আনছো, আমরা বিদেশের সাথেই কম্পেয়ার করবো, যে কোন দেশে এই পেপারের এই গ্রেডের পেপার দাম কত, তো বের হয়ে যাবে। তো তখন তো ধরা খাওয়ার সম্ভাবনা ব্যাপক। তাহলে একটা কাজ করলে কেমন হয়? একটা কাজ করলে কেমন হয়, সেই কাজটা কি? ধরেন আমরা একটা বুদ্ধি করলাম, বুদ্ধি করে আকিস বিড়িরে ঠিক করলাম, আকিস বিড়ির সাথে একটা ট্রিপার্টি এগ্রিমেন্ট করো, ত্রিপাক্ষিক, যে লন্ডন থেকে মালটা আমদানি করবা তুমি, কাগজটা আমদানি করবে আকিস বিড়ি, আকিস বিড়ি আমদানি করে আমাদেরকে দিয়ে দেবে। বুঝতে পারছেন? যাতে করে মানে ধরা না পড়ে যে আমরা সরাসরি অ্যাসোসিয়েটেড এন্টারপ্রাইজের সাথে আমরা মানে ট্রানজ্যাকশানে লিপ্ত হয়েছি, ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশানে লিপ্ত হয়েছি। আমরা কোনো ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশানে লিপ্ত হইনি, আমরা দেশীয় ট্রানজ্যাকশান, আমরা আকিস বিড়ি থেকে বিড়ির মানে কাগজটা কিনছি, তারা কোত্থেকে আমদানি করছে অত আমাদের জানা দরকার। তো বিষয়টা যদি এরকম হয়, তো এখানে মাঝখানে আকিস বিড়ি হয়তো একটা কমিশন পাইল এই কাজটা করে দেওয়ার জন্য, ওইরকমই এগ্রিমেন্ট করা, এইটাকেই এখানে অ্যাড্রেস করছে। যে দেখা গেল যে ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশান বলতে আমরা কি বুঝাবো? এটা কি একটা বিদেশি কোম্পানির সাথে বাংলাদেশি একটা কোম্পানির সাথে সবসময় হতে হবে? নো, এটা দুইটা বাংলাদেশি কোম্পানির মধ্যে হলেও হবে যদি ওই রকম কোনো গন্ধ পাওয়া যায়। বুঝতে পারছেন? ওইরকম কোনো প্রায়র এগ্রিমেন্ট, এই যে এই কথা দিয়ে ওই জিনিসটাকে বোঝানোর চেষ্টা করছে। আমি যে গল্পটা দিলাম
ওইটাকে অ্যাড্রেস করি। এরকম ঘটনা হয়তো একটা ঘটছে, এই জন্য মানে ধরতে পারে নাই। ধরছে তুমি কার কাছ থেকে কেন, অমুকের কাছ থেকে। অমুক কার কাছ থেকে কেন, আরে দেখা গেল যে ওদের কাছ থেকে কেন, ওর প্যারেন্ট কোম্পানি থেকে। তার মানে তো বোঝাই যাচ্ছে যে ট্রান্সফার প্রাইসিং এর ল থাকাতে এইটাকে অ্যাভয়েড করার জন্য সে একটু ঘুরে জিনিসটাকে এইরকম হলেও কিন্তু এটা হবে। আর নিচে একটা বক্স দেওয়া আছে, ওখানেও কিছু কথা বলা আছে যে বেইজ ইরোশন ইজ ইম্পর্টেন্ট প্রিন্সিপাল ফর অ্যাট্রাকশন অফ টিপি প্রভিশন। বেইজ ইরোশন মানে ট্যাক্সটা মানে এক দেশ থেকে আরেক দেশে চলে যায় যেন না যায়। আর প্রভিশনস নট টু অ্যাপ্লাই হোয়ার এএলপি, এএলপি মানে হচ্ছে আর্মস লেন্থ প্রাইস। কম্পিটিশন হ্যাজ ইফেক্ট অফ রিডিউসিং ইনকাম চার্জেবল টু ট্যাক্স অর ইনক্রিজিং লস। নো ডিডাকশন অ্যাভেলেবল ফর টিপি অ্যাডজাস্টমেন্ট আফটার স্ক্রুটিনি বাই দি মানে এও আন্ডার এও মানে অ্যাসেসিং অফিসার হবে। যাই হোক, ঠিক আছে। এখন আসেন আর্মস লেন্থ প্রাইস। তো আর্মস লেন্থ প্রাইস মানে কি? আর্মস লেন্থ প্রাইসের একটা ডেফিনেশন এখানে আছে, সেই ডেফিনেশনটা এখানে তুলে ধরছি। কিন্তু আপনি দেখবেন যে মূলত আর্মস লেন্থ প্রাইস বলতে সোজা বাংলায় যেটা বলে সেটা হলো যে ফেয়ার প্রাইস, এটাই এখানে বলছে। আর্মস লেন্থ প্রাইস মিনস এ প্রাইস in a transaction the condition of which do not differ from the conditions that would have prevailed in a comparable uncontrolled transaction between independent entities carried out under comparable circumstances. এখানে একটা উদাহরণ দিছে, এক্স লিমিটেড ওয়াই লিমিটেড, এটা হলো রিলেটেড পার্টি। রিলেটেড পার্টি যদি হয়, আর পি লিমিটেড কিউ লিমিটেড আনরিলেটেড পার্টি। আনরিলেটেড পার্টির মধ্যে যে প্রাইসে কেনাবেচা হয় ওটাকে বলে আর্মস লেন্থ প্রাইস, ফেয়ার প্রাইস। যারে চিনি না জানি না তো তার সাথে তো একেবারে ফেয়ার প্রাইসেই মানে লেনদেনটা হবে। আর চেনা জানা লোক, আমার নিজস্ব লোক, রিলেটেড পার্টি মানে এই অ্যাসোসিয়েটেড এন্টারপ্রাইজ, তার সাথে যে প্রাইসিংটা হবে সেটা হয় ট্রান্সফার প্রাইসিং হবে। এখন সেই ট্রান্সফার প্রাইসিং যেটা হবে সেটা দেখতে হবে আমাদের, মানে আর্মস লেন্থ প্রাইস যদি হয় তো কোনো কথা নাই, না হলেই যত সমস্যা। Arm's length price is the combined effect of functions performed, asset use, risk assumed ইত্যাদি ইত্যাদি। এবং ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের যে রেসপন্স টু ট্রান্সফার মিস প্রাইসিং সেটা সাংঘাতিক। সেটা দেখেন একটু। when income tax authority finds বা when NBR finds that the price of a related party transaction has deviated from the fair market price and such pricing has resulted lower than due tax, আমার যে ট্যাক্স পাওয়ার কথা তার থেকে আমি এখন কম ট্যাক্স পাচ্ছি, তখন আমার মাথা ব্যথা। আর আমি যদি মরিশাসের সরকার হই আমার তো কোনো মাথা ব্যথাই নেই, আমার যে ট্যাক্স পাওয়ার কথা না সেই ট্যাক্স আমি পাইতেছি, সুতরাং আমি এখন নিশ্চিন্তে মানে নাকে তেল দিয়ে ঘুমাইতে পারি। মরিশাস ঘুমাইতে পারে, আমি তো পারি না, কারণ আমার তো মানে লোয়ার প্রফিট হয়ে গেছে, লোয়ার ট্যাক্স হয়ে গেছে। ব্যাপারটা বুঝছেন? তো সেই ক্ষেত্রে ট্যাক্স ডিপার্টমেন্ট বা টিপি সেলের যে কাজ সেটা হলো রিজেক্ট দ্যাট প্রাইস অ্যান্ড ইনকাম। ওই যে 6 টাকা দামের সাবানের খোসা আমদানি করছে ওইটাকে রিজেক্ট করা। নাম্বার 2, ডিটারমাইন দ্য ফেয়ার প্রাইস অফ ট্রানজ্যাকশন। 6 টাকার বদলে ওরা রিয়েল ফেয়ার প্রাইস কত হবে, 1 টাকা 10 পয়সা হবে না 15 পয়সা হবে, সেটা ঠিক করা। নাম্বার 3, কম্পিউট দ্য রিভাইজ টোটাল ইনকাম, মানে তার যে ইনকাম শো করছে সেটা না মেনে নতুন করে এইটাকে অ্যাড্রেস করে তার ইনকামটাকে অ্যাসার্টেন করা। নাম্বার 4, ক্রিয়েট এডিশনাল ট্যাক্স ডিমান্ড, এতে করে অতিরিক্ত যে ট্যাক্সটা আসবে সেইটা তার কাছ থেকে ডিমান্ড ক্রিয়েট করা এবং আদায় করা। A transfer pricing system of tax administration is all about determining the fair price. যত কথা বলেন ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের একটাই কাম, বৈশা ফেয়ার প্রাইস বের করা of related party transaction মাল্টিন্যাশনাল কোম্পানির ক্ষেত্রে and calculating the proper amount of tax based on that determined price. এখন ট্রান্সফার প্রাইসিং এর যে বিজনেস প্রসিডিওর, মানে একটা কোম্পানি, মাল্টিন্যাশনাল কোম্পানি অথবা সবসময় মাল্টিন্যাশনাল কোম্পানি না, একটা বিদেশি কোম্পানি, একটা ইন্ডিয়ান কোম্পানি যার বাংলাদেশে ব্রাঞ্চ অফিস আছে, তারও যদি ওই ইন্ডিয়ান কোম্পানির সাথে বাংলাদেশের এই যে সিস্টার কনসার্ন তার বাংলাদেশে একটা অফিস আছে, তো একটা ব্রাঞ্চ অফিস আছে, যাই হোক, এর সঙ্গে ট্রানজ্যাকশনটা যদি ওরকম 3 কোটি টাকার বেশি হয়,
তাহলেও কিন্তু ট্রান্সফার প্রাইসিং ইস্যু ইনভলভ। আমি মুখে সবসময় বলতেছি মাল্টিন্যাশনাল কোম্পানি, কিন্তু একেবারে 100% আজকের ক্লাসটা মাল্টিন্যাশনাল কোম্পানির জন্য তা কিন্তু না। তাহলে কার জন্য? যে সমস্ত ক্ষেত্রে অ্যাসোসিয়েটেড এন্টারপ্রাইজ আছে এবং বৈদেশিক ট্রানজেকশন আছে, সেক্ষেত্রে কিন্তু ট্রান্সফার প্রাইসিংটা হবে। আগের স্লাইডেও কিন্তু সেই একই কথা বলা ছিল যে আজকে ট্রান্সফার প্রাইসিংটা কোন ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে। দেয়ার মাস্ট বি ইন্টারন্যাশনাল ট্রানজেকশন। নাম্বার 2, দ্যাট ট্রানজেকশন মাস্ট বি উইদিন এই মানে হলো অ্যাসোসিয়েটেড এন্টারপ্রাইজ বা রিলেটেড পার্টি। তো এইখানে একটু দেখেন যে রিটার্ন সাবমিশনের পরে ডিসিটির কাজটা কি, মানে এই শকটা একটু দেখলে আপনি ভালো বুঝতে পারবেন। যদি ডিসিটি দেখে যে এই সমস্ত মানে রিস্ক ফ্যাক্টরগুলো রয়ে গেছে, তাহলে সে এটা পাঠিয়ে দেবে এনবিআর এর ট্রান্সফার প্রাইসিং সেলে ফর প্রাইসিং অ্যাডজাস্টমেন্ট, এবং ওইখান থেকে রিপোর্ট পাওয়ার পরে, টিপি সেল থেকে রিপোর্ট পাওয়ার পরে সে তার অ্যাসেসমেন্টটা কমপ্লিট করবে। আর যদি দেখে যে না এটা মানে টিপি ইস্যু নাই, তাহলে সে তার মতো অ্যাসেসমেন্ট করে ফেলতে পারে ইত্যাদি। দেখেন, নর্মাল অ্যাসেসমেন্ট প্রসিডিওর ফেলস টু ডিল উইথ ট্রান্সফার মিস প্রাইসিং। যে কথা আপনাকে বলছিলাম যে একজন ডিসিটির সাধ্য নাই যে একটা বাংলাদেশের একটা ভালো সিএ ফার্ম দিয়ে যদি এটা অডিট করানো হয় এবং যদি বিল অফ এন্ট্রি প্রডিউস করা হয়, ইউনিলিভার যে 6 টাকা করে সাবানের খোসা আমদানি করলো, ওইটাকে চ্যালেঞ্জ করা একজন ডিসিটির পক্ষে অসম্ভব। সে কিসের ভিত্তিতে চ্যালেঞ্জ করবে? তার সন্দেহ হতে পারে, তাতে কিছু যায় আসে। এভরিথিং ইজ ডকুমেন্টেড। এই জন্য দেখেন, আন্ডার কনভেনশনাল ট্যাক্স ল, tax department only check the verifiability of voucher and the accuracy of the accounting treatment of a transaction, and if price is supported by a bill of entry, customs valuation and other documents, income tax department cannot disregard it legally এটাকে সে কিন্তু ডিসরিগার্ড করতে পারে না। আন্ডার কনভেনশনাল ল নর্মাল আইন দিয়ে কিন্তু পারবে না, তাকে ঘুরাইয়া খাইতে হবে। অর্থাৎ এটাকে চ্যালেঞ্জ করতে গেলে তাকে টিপি সেল থেকে রিপোর্ট আসতে হবে। In case of transfer mispricing, purchase price are usually overstated through over-invoicing. Therefore, customs authority is getting duty and finds no reason to object. তারা যে অবজেকশন দিবে কাস্টমস পয়েন্টেই যে এটাকে অবজেকশন দিবে, সেটা তারা পারে না, বিকজ দে আর গেটিং এ ভেরি বিউটিফুল ডিউটি যেটা পাচ্ছে তা নিয়ে তারা হ্যাপি। এখন আসেন যে ট্রান্সফার প্রাইসিং, তাহলে বুঝলাম এতক্ষণ ধরে আমরা ট্রান্সফার প্রাইসিং নিয়ে যে কথাবার্তাগুলো বললাম, আপনারা খুব কমই বলছেন বা কোনো কোশ্চেন টোশ্চেন তেমন ছিল না, যা শুনছেন আর কি, যেটা আমি বুঝতে পারছি। শুনতে পাচ্ছেন তো? না ঠিক আছে, আমি জিজ্ঞেস করছি শুনতে পাচ্ছেন এই কারণে যে একাই তো বকবক করে যাচ্ছে আর কি, শুনতে পাচ্ছেন কিনা বোঝা যায় না, ভাবছি কেউ আছে কিনা নাই। সবাই বেশি প্রশ্ন করলে বোঝা যাবে না, এটা আমরা নতুন কনসেপ্ট তো সুন্দর মতো বুঝতে পেরেছি। ওকে, ঠিক আছে, আমি ওইটাই চাচ্ছি, যেহেতু ট্রান্সফার প্রাইসিংটা নতুন একটা জিনিস, এইটা বোঝানোটাই আজকে কাজ। আজকে ট্রান্সফার প্রাইসিং দিয়ে কোনো অঙ্ক করানোটা হবে না, জাস্ট থিওরিটিক্যালটা পড়ানো হচ্ছে, অঙ্ক হলো আগামী ক্লাস। আচ্ছা শোনেন, ট্রান্সফার প্রাইসিং তাহলে ধরা হয় কীভাবে? এখন যে বাংলাদেশের যে টিপি সেল আছে, তারা যে বলবে আমি 6 টাকা মানি না, তো কীভাবে তারা করবে? এইটার 5টা মেথড আছে ওয়ার্ল্ড ওয়াইড, সারা পৃথিবীতে একই পদ্ধতি। কিন্তু একটা হলো যে ট্রেডিশনাল পদ্ধতি হচ্ছে কাপ মেথড, একটা কম্পারেবল আনকন্ট্রোল প্রাইস মেথড, আর একটা হলো আরপিএম রিসেল প্রাইস মেথড, কস্ট প্লাস মেথড এইটা, আর ট্রানজেকশনাল প্রফিট মেথড দিয়ে দুইটা, একটা হলো টিএনএমএম ট্রানজেকশনাল নেট মার্জিন মেথড, আর হলো প্রফিট স্প্লিট মেথড। এবং অনেক সময় যদি দেখা যায় যে এই 5টা মেথডের কোনোটাই অ্যাপ্রোপ্রিয়েটলি অ্যাপ্লাই করা যাচ্ছে না একটা পার্টিকুলার কেসে, তখন এনি আদার মেথড। তখন বলবেন যে স্যার এনি আদার মেথড, ওই মেথডও কি কোনো প্রেসক্রিপশন আছে যে না ওটা নাই? সেটা এখন মেথড আবিষ্কার করে নিতে হবে, নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে হবে, বুঝতে পারছেন? কম্পারেবল প্রথম মেথডটা দেখেন, সেটা হলো কাপ মেথড, কম্পারেবল আনকন্ট্রোল প্রাইস মেথড। তার আমি যদি প্রাইসটা ঠিকমতো কম্পেয়ার করতে পারি, তাহলে তো ধরা সোজা যে তুমি যে 6 টাকা করে আমদানি করতেছো সাবানের খোসাটা, এটা হবে 1 টাকা 10 পয়সা বা কিছু, এরকম যদি কম্পারেবিলিটি পাই, তাহলে তো আমার জন্য কাজটা সোজা। আমি আমি টিপি সেলে। তো এখন বিষয় হলো কি, যে কম্পারেবিলিটি সবসময় নট ভেরি ইজি।
মানে আপনি ছবিতে দেখতেছেন এক হাতে একটা মালটা আর এক হাতে হয়তো একটা আপেল, একরকম দেখলেই কি দাম এক হবে? আপনি মনে করেন আপনি যে জুতাটা পরেন, কের যেটা পরেন এডিডাসের বা নাইকি, এখন তার একটা জুতা এবং ওই একই রকম দেখতে আর একটা ফুটপাতের 100 টাকা দামের একটা জুতা, এর দাম কি এক হবে? আপনার আইফোনের মতো ফোন তো কত আছে, ভিভো আছে, কত কিছুই আছে। এখন দুইটা কি একরকম দেখলে দুইটা একই রকম হবে? হবে না। তো একটা ব্র্যান্ড ভ্যালু আছে, বিভিন্ন রকমের আছে, সুতরাং ভেরিয়েশন আছে। তো কোনো কোনো ক্ষেত্রে এটা ভেরি ডিফিকাল্ট যে প্রাইসটা, আমি বুঝতে পারতেছি যে প্রাইসটা মিস প্রাইসিং, কিন্তু আমি এটার প্রাইসিংটা কিভাবে কম্পেয়ার করব, কার সাথে কার কম্পেয়ার করব? কম্পারেবিলিটিটা যদি ঠিক না হয় তাহলে তো আমার প্রাইসিংটাও ঠিক হবে না। তো যাই হোক আর কি, মানে কাপ এন্টেলস কম্প্যারিজন অফ প্রাইস অফ কম্পারেবল আনকন্ট্রোল ট্রানজেকশন উইদিন দ্য কন্ট্রোল ট্রানজেকশন অ্যান্ড বেসিক স্টেপস আর টু আইডেন্টিফাই কম্পারেবল ট্রানজেকশনস অ্যান্ড দেন অ্যাডজাস্ট দ্য প্রাইস। তো ওই অ্যাডজাস্ট করার পরেই যেটা আর্মস লেন্থ প্রাইসের সাথেই এটা মানে অ্যাডজাস্টমেন্ট করা হয় সব ক্ষেত্রে, সব মেথডেই তাই। তো এখানে একটা উদাহরণ দেওয়া আছে, মানে কাপ মেথডের একটা উদাহরণ। সেখানে হলো এখানে দুইটা কোম্পানি, একটা হলো ইউকে কোম্পানি, এটা হলো প্যারেন্ট কোম্পানি, আর বাংলাদেশে এটার একটা সাবসিডিয়ারি কোম্পানি আছে। তো এই এখন আর এক্সটার্নালও একটা কোম্পানি আছে। আমি যে ঘড়িটা কিনি আমার প্যারেন্ট কোম্পানির কাছ থেকে, লন্ডন থেকে কিনে আমি বিক্রি করি, ঘড়ি না সরি, হ্যাঁ ঘড়ি, স্মার্ট ওয়াচ। এই ঘড়ি আমরা লন্ডনের আমার যে প্যারেন্ট কোম্পানি, ওরা কিন্তু বাংলাদেশের অন্যান্য কোম্পানির কাছেও বিক্রি করে। তো যদি ওইরকম পাওয়া যায় তাহলে আমার জন্য কাজটা সোজা। কীরকম সোজা? ধরেন আমি এই ঘড়িটার দাম হলো 20,000 টাকা, মানে কথার কথা মার্কেটে ঘড়িটা 20,000 টাকা দামে বিক্রি হয়। এখন আমার প্যারেন্ট কোম্পানি আমারে 18,000 টাকা দামে এই ঘড়িটা মানে সেল করছে। আমি এটা 2,000 টাকা প্রফিট নিয়ে আমি এটা 20,000 টাকায় বিক্রি করি। কিন্তু যারা এক্সটার্নাল আনরিলেটেড পার্টি, মানে যার সাথে কোনো সম্পর্ক নাই, তারা দরাদরি করে দামাদামি করে এই ঘড়িটা ওই আমার মাদার কোম্পানি যেটা প্যারেন্ট কোম্পানি, তার কাছ থেকেই 15,000 টাকা করে কিনে ও 20,000 টাকা মার্কেটে বিক্রি করে। তার মানে একই ঘড়ি আমি বিক্রি করতেছি, আমার লাভ হয় 2,000, ওর লাভ হয় 5,000। বুঝতে পারছেন? এই যে কম্পারেবিলিটি আমি পেয়ে যাচ্ছি, কম্পারেবিলিটি পাওয়ার ফলে আমার যেটা হচ্ছে, আমার এই কাপ মেথডটা অ্যাপ্লাই করে আমার ওই কি বলে আর্মস লেন্থ প্রাইসটা বের করা আমার জন্য খুব ইজি। আমার কাজই হচ্ছে ফেয়ার প্রাইস বের করা। তাহলে যে ঘড়িটা আমি 18,000 টাকা দামে আমার প্যারেন্ট কোম্পানির কাছ থেকে কিনতেছি, এটার আর্মস লেন্থ প্রাইস কত? উত্তর 15,000 টাকা। কিভাবে পাইলাম? ও আরেকজনের কাছে বেচে 15,000-এ। কিছু বুঝতে পারছেন? হ্যাঁ স্যার। জি স্যার। জি স্যার। হ্যাঁ, জি স্যার, বুঝছি স্যার। মানে খুব ইজি কিন্তু এমনিতে মানে স্যার এক্ষেত্রে স্যার আমি স্যার ধরেন এটা যখন করা হলো, হ্যাঁ কাপ মেথডে যখন এটা নেওয়া হলো, তখন আমি স্যার লুজিং এ থাকবো না। আমার ক্ষেত্রে তো তখন দেখা যাবে ট্রান্সফার প্রাইসিং এর ক্ষেত্রে ট্যাক্সটা বেশি কাউন্ট করা হবে, কিন্তু আমি তো অ্যাকচুয়ালি কিনতেছি 18,000 টাকায়। তো ওয়ারএস অন্য কোম্পানি স্যার 15,000 টাকায় যদি কিনে থাকে, তাহলে আমি একদিকে 3,000 টাকা স্যার লসে আছি না? 3,000 টাকার উপর আমার তখন ট্যাক্স বেশি ধরবে না? তোমারে 2 নাম্বারে করতে কইছে কে? তোমারে মানে ওই মানে একে, ওই যে কোম্পানিকে বলতেছি, মানে আপনাকে বলিনি। বুঝতে পারছি স্যার, সেটা না। এখন বিষয়টা হচ্ছে ধরেন তার সাথে আমার সাথে হয়তো বা আমি জানি না সে অন্য কোনো কোম্পানির কাছে 15,000 টাকায় বিক্রি করে, আমি জানি না হয়তো বা আমি তার কাছ থেকে আমি মানে ভাবতেছি আপনাকে ফেয়ার একটা, প্রাইস 18,000 টাকা। না 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 আপনাকে তো একটা স্যার কথা এই বলি। ক্ষেত্রে কি? না আপনি চুপ করেন, আমি একটু বলি। এটা চাপায়ে দেওয়া প্রাইস, আমার এখানে কোনো সেই নাই। মানে আমার যে মুখ, আমার তো, আপনি তো এত মুখে তো বক বক করতেছেন, আমার কোনো মুখই নেই। আমার নাম কি? আমার নাম হলো মানে সাবসিডিয়ারি কোম্পানি ইন বাংলাদেশ। আমারে যে দামে পাঠায় আমি ওই দামে আনি, আইনে বিক্রি করি। আমার যদি 20,000 টাকা দামেও পাঠায় আমার কোনো সে নাই। বুঝছেন? কারণ কি? কারণ ও হলো আমার প্যারেন্ট কোম্পানি, বাবা মার উপরে কথা বলতে নাই। কিছু বুঝতে পারছি স্যার। হ্যাঁ স্যার, বুঝতে পারছি। তাইলে সেইটাই আর কি। ইউজুয়ালি তো ধরেন ট্যাক্স দিবে না বাংলাদেশ কার। হ্যাঁ, ইউজুয়ালি তো 2,000 টাকা প্রফিটের উপরেই ট্যাক্স দিবে, কিন্তু ধরা পড়লে দিবে 5,000-এর উপর। এই হচ্ছে কথা। যাই হোক, এগুলো সিম্পল উদাহরণ, মানে খুবই সিম্পল উদাহরণ যাতে টিপিটা বোঝা যায়। আচ্ছা, এরপর রিসেল প্রাইস মেথড অনেকটা কাছাকাছি আর কি।
Resale price method is the method based on the price at which the product has been purchased from an associated enterprise and resold to an independent enterprise. এবং এর বেস্ট ইউজ হচ্ছে পারচেজ অ্যান্ড রিসেল অফ টেঞ্জেবল প্রপার্টি ইন হুইচ রিসেলার হ্যাজ নট অ্যাডেড সাবস্টেন্সিয়াল ভ্যালু টু টেঞ্জেবল গুডস, যেমন প্যাকেজিং, লেভেলিং, মাইনর অ্যাসেম্বলি would generally not be considered as substantial. এটারও একটা উদাহরণ দেই, ওই একই উদাহরণ, মানে একই রকম মনে হবে যে the resale price method compares the GP realized when an entity resell goods to a unrelated party with the gross profit realized by comparable entities in uncontrolled transaction. Say external unrelated বাংলাদেশি একটা কোম্পানি মানে স্মার্ট ওয়াচ বিক্রি করে 20,000 টাকা করে, তার মানে রিসেল প্রাইস আমি পেয়ে গেছি, মানে রিটেল প্রাইসটা, ফাইনাল প্রাইসটা পেয়ে গেছি 20,000, মার্জিন কত তাদের, মানে 5,000 টাকা মার্জিন থাকে। তাইলে ট্রান্সফার প্রাইস যেটা হওয়া উচিত, ফেয়ার প্রাইস যেটা হওয়া উচিত সেটা কত? উত্তর হচ্ছে 15,000। বুঝতে পারছেন? জি স্যার। এই এখন আসেন, হয়ে গেল, এখন আসেন কস্ট প্লাস মেথড, 3 নাম্বারটা। কস্ট প্লাস মেথডটা আরো সহজ, এটা মার্কআপ, মানে আমার পণ্যের কস্ট কত, এরপরে ইউজুয়াল মার্কআপ কত। বলেন স্যার। 2 নম্বরটা স্যার আরেকবার বলবেন স্যার? 2 নম্বরটা দেখেন যে রিসেল প্রাইস যেটা, মানে এখানে রিসেল প্রাইসটা আমি পেয়ে গেছি। রিসেল প্রাইস মেথড কম্পেয়ার দ্য জিপি রিয়েলাইজড ফ্রম দ্য এন্টিটি রিসেল গুডস টু এ realized when an entity resell goods to a related party with the GP realized by comparable entities in uncontrolled transaction. এখানে কিন্তু জিপিটা একটা ফ্যাক্টর। তো জিপি হচ্ছে আমার, ধরেন 5,000 টাকা আমার জিপি। আমি যদি 5,000 টাকা জিপি, এই জিপিটা আনকন্ট্রোল ট্রানজ্যাকশনের ক্ষেত্রে আমি জিপিটা পেয়ে যাই 5,000, তাহলে ওই জিপি ধরে আমার কিন্তু প্রফিটটাকে রিকাস্ট করা সম্ভব। আমি জিপি দেখাইছি কত %। আর আনরিলেটেড পার্টি যারা, আনকন্ট্রোল ট্রানজ্যাকশনের ক্ষেত্রে জিপি কত? এখানে জিপি কিন্তু আপনার 25%। আর আমি যদি দেখাই 10%, আমার 2,000 টাকা প্রফিট হয়েছে, তো হবে না। তো এটা একই রকম কাছাকাছি মনে হয় ওইটার মতো, কিন্তু এইটা হলো রিসেল প্রাইস মেথড দিয়ে, যে আমি যদি জিপি দিয়ে ঠিক করি যে আসলে কত মানে আমার হওয়া উচিত, আমার টিপিটা কত হওয়া উচিত, সেটা বের করা সম্ভব। কারণ এই মানে ওর প্রফিট হয় কত, ওর প্রফিট হয় মানে 25%। তাহলে আমিও যদি ঘড়ি বিক্রি করি 20,000 টাকা করে, আমার 25%-এ কত প্রফিট হওয়া উচিত? 5,000 টাকা। তাহলে আমার যদি 5,000 টাকা প্রফিট হয়, তাহলে আমার টিপি হওয়া উচিত কত? টিপিটা আমার তো টার্গেট হচ্ছে টিপি বের করা, বুঝছেন? ওইভাবে গেছে আর কি, ওই ঘুরে পেছে একই কথা। আচ্ছা, তারপরে আসেন কস্ট প্লাস মেথড। কস্ট প্লাস মেথডে বলছে যে আমার প্রফিট কত, মানে আমার মার্কআপ কত। ধরেন আমি একটা প্রোডাক্ট তৈরি করি, আমার মার্কআপ কত? ইউজুয়াল মার্কআপ হচ্ছে 10%। আমি 100 টাকায় মাল বানাবো, কস্টিং আমার 100 টাকা, আমি 110 টাকায় ছেড়ে দেবো, সোজা কথা। এবং এই প্রোডাক্টের, আমি যে প্রোডাক্ট বানাই, ধরেন আমি লেদার, আমার একটা ট্যানারি আছে, তো এই ট্যানারিতে আমি লেদারটাকে মানে ট্যানারি করি, ওই যে পাকা করি আর কি, কাঁচা চামড়াকে পাকা করি, করে বিক্রি করি। এখন আমার এখানে ইউজুয়াল মার্কআপ হচ্ছে 10%। আমার কস্টিংয়ের পরে 10% যোগ করি, আমি মালটা বিক্রি করি। এখন যদি আমার মাদান কোম্পানি আসছে সিঙ্গাপুর, এখন আমি আমার সমস্ত মাল এই সিঙ্গাপুরের কাছেই দিতে হয়, কারণ ও আমার মাদার কোম্পানি। ভালো করে দেখেন, এখন ও যদি বলে যে আমার তুমি 5% মার্কআপে মালটা ছেড়ে দাও, যাতে তোমার বাংলাদেশে ট্যাক্স কম দিতে হবে, বাংলাদেশে ট্যাক্স রেট অনেক বেশি, তুমি আমার 5%-এ করে ছাড়ো, থাকতে তো বাধ্য, কারণ ওর কথার বাইরে তো যাওয়ার আমার কোনো উপায় নেই। এটি একটা উদাহরণ, আপনি দেখেন ভালো করে। সিঙ্গাপুর লেদার কোম্পানি ইজ এ মাল্টি ন্যাশনাল প্রডিউসার, মার্কেটার অ্যান্ড সেলার অফ লেদার প্রোডাক্টস। আর ঢাকা লেদার কোম্পানি ডিএলসি ইজ এ হোললি ওন সাবসিডিয়ারি অফ সিঙ্গাপুর লেদার কোম্পানি। অ্যান্ড এসএলসি মানে সিঙ্গাপুর লেদার কোম্পানি ডাইরেক্টস ডিএলসি ইন দ্য ট্যানিং অ্যান্ড প্রোডাকশন অফ লেদার প্রোডাক্টস ইন বাংলাদেশ। ওরাই বাংলাদেশকে ডিরেকশন দিচ্ছে, ওরাই সব কিছু ব্যবস্থা করে দিচ্ছে, কাঁচা চামড়া টামড়া ইত্যাদি। যাই হোক, এটাকে ট্রেনিং করে একটা লেদার প্রোডাক্ট তৈরি করে। ডিএলসিস কস্ট অফ গুডস সোল্ড ফর দ্য ট্যাক্সেবল পিরিয়ড ইজ 2 বিলিয়ন টাকা। মানে ঢাকায় যে লেদার ট্যানারি করে যেটা হয়, ওটার মানে 2 কোটি টাকা, কত 2 বিলিয়ন মানে, আচ্ছা যাই হোক আর কি, 2 বিলিয়ন মানে 20 কোটি। আচ্ছা, ডিএলসি সেলস ইজ এন্টার আউটপুট টু এসএলসি।
মানে ডিএলসি যা মানে লেদার তৈরি করে পুরোটাই কিন্তু সিঙ্গাপুরে তার মাদার কোম্পানির কাছে বিক্রি করে, মানে প্যারেন্ট কোম্পানির কাছে। আচ্ছা, ইন এ ট্যাক্সেবল পিরিয়ড ফর 2.1 বিলিয়ন টাকা, মানে আমার কস্টিং হলো 2 বিলিয়ন, আমি আমার মাদার কোম্পানির কাছে প্যারেন্ট কোম্পানির কাছে বিক্রি করতেছি 2.1 বিলিয়নে, আর আমার অপারেটিং এক্সপেন্ডিচার হচ্ছে 60 মিলিয়ন টাকা। তাহলে আমার মানে অ্যাকাউন্টসটা, ফিনান্সিয়াল স্টেটমেন্টটা কীরকম দাঁড়ায়? এরকম দাঁড়ায়। আমি 3টা শূন্য বাদে দিলাম। আমি সংক্ষেপ করি, মানে সোজা কথায় টার্নওভার হচ্ছে 21 লাখ টাকা, আমার কস্ট অফ গুডস সোল্ড হচ্ছে 20 লাখ টাকা, আমার জিপি হচ্ছে 1 লাখ, আমার অপারেটিং এক্সপেন্ডিচার 60,000, আমার নেট প্রফিট হচ্ছে 40,000। এটা আমি এখানে শো করতেছি। ভালো কথা। বেসড অন এ কম্পারেবিলিটি অ্যানালাইসিস ইউ ডিটারমাইন, ইউ মানে হলো টিপি, মানে বাংলাদেশের যে ডিসিটি টিপি সেলে, ইউ ডিটারমাইন দ্যাট ইন্ডিপেন্ডেন্ট লেদার ট্যানার্স মেক এ ইউজুয়াল মার্কআপ অফ কস্ট অফ গুডস সোল্ড ইজ 10%। আমি যদি 21 লাখ টাকায়, আমি যদি 20 লাখ টাকা আমার হয় কস্ট অফ গুডস সোল্ড, তাহলে 10%-এ এই মালটা আমার সিঙ্গাপুরে বিক্রি করা উচিত ছিল 22 লাখ টাকায়, কিন্তু আমি বিক্রি করতেছি 21 লাখ টাকায়। বুঝতে পারছেন? এই যে মার্কআপটা আমি পেয়ে গেলাম, যে ট্যানারিরা কত মার্কআপে সাধারণত তাদের চামড়াটা বিক্রি করে, 10%। তাহলে আমি যদি 10%-এর কম করি এবং তাও যদি আমার প্যারেন্ট কোম্পানিতে করি এবং সেটা সিঙ্গাপুরে, মানে এটা হলো ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশন এবং এই মধ্যে অ্যাসোসিয়েট এন্টারপ্রাইজের মধ্যে, তার মানে এখানে সমস্যা আছে। ইফ ডিএলসি সোলস ইজ প্রোডাক্ট অ্যাট ইন্ডিপেন্ডেন্ট পার্টিস, ইট উড হ্যাভ সেল অ্যাট 22 লক্ষ টাকা। তো সিম্পল, আজকে যদি সিঙ্গাপুরে আমার মালটা বিক্রি না করে আমি আমার লোকাল মার্কেটেই বিক্রি করি, এইখানেই আমি বিক্রি করতে পারি 22 লাখ টাকা, তোমার 21 লাখ টাকা করে আমি দিতে যাবো কেন? তখন ডিসিটি কি করে, মানে টিপিসেল কি করে, ইউ ক্যান দেন মেক অ্যান অ্যাডজাস্টমেন্ট অফ 1 লাখ টাকা। এটা আরো মানে সিম্পল উদাহরণ। আমি যদি মার্কআপ পেয়ে যাই তাহলে আমার আর এত দূর যাওয়া লাগে। এখন আসেন ওই যে কস্ট প্লাস মেথডের, এটাই তো কস্ট প্লাস মেথডের উদাহরণ। কস্ট প্লাস মেথডের আরো একটা উদাহরণ, কি বলেন? হ্যাঁ, কস্ট প্লাস মেথড, কস্টের সাথেই তো মানে মার্কআপটা প্লাস হবে, এই জন্য বলা হয় কস্ট প্লাস মেথড। এটা আরেকটা উদাহরণ। ধরেন আমি একটা স্মার্ট ঘড়ি তৈরি করি, ইউকে কোম্পানি, তো ওই একই উদাহরণ দিয়ে মানে বোঝানোর চেষ্টা করা হয়েছে এখানে। তো ইউজুয়াল মার্কআপ হচ্ছে 50% অন কস্ট। তো ধরেন আমার মাল মেটেরিয়াল লাগে হলো 7,500 টাকা, লেবার লাগে 1,500, ওভারহেড 1,000, টোটাল কস্ট পরে একটা ঘড়ির 10,000 ইউকে কোম্পানি। তো তাদের ইউজুয়াল মার্কআপ হচ্ছে 50% অন কস্ট, তার মানে টিপি হওয়ার কথা 15,000, সোজা কথা। এখন এই ঘড়িটা যদি বাংলাদেশে মানে 15,000 টাকার জায়গায় 18,000 টাকায় কিনে, তাহলেই তো আমার ট্রান্সফার প্রাইসিংয়ের মানে এটা হবে, অ্যাপ্লিকেবিলিটি হবে। আর ফেয়ার প্রাইস হচ্ছে 15,000 টাকা। এখন আসেন টিএনএমএম, ট্রানজেকশনাল নেট মার্জিন মেথড। তো টিএনএমএম কম্পেয়ার দ্য নেট প্রফিট মার্জিন অ্যারাইজিং ফ্রম এ নন আর্মস লেন্থ ট্রানজেকশন উইথ দ্য নেট প্রফিট মার্জিন রিয়েলাইজড বাই আর্মস parties from similar transaction, and examine the net profit margin relative to an appropriate base such as cost, sale, asset, etc. এটারও একটা উদাহরণ ওইরকমই, সিম্পল এক্সাম্পল অফ টিএনএমএম, ট্রানজেকশনাল নেট মার্জিন মেথড। কোম্পানিজ কস্ট অফ গুডস সোল্ড 50,000 টাকা, কোম্পানিজ অপারেটিং এক্সপেন্ডিচার 15,000 টাকা, টোটাল কস্ট হচ্ছে 65,000 টাকা। ইউজুয়াল মার্কআপ যদি হয় 10% অন টোটাল কস্ট 6,750, 6,500, সেক্ষেত্রে মানে টিপি হবে 61,500। টিপি মানে ফেয়ার প্রাইস, মানে আর্মস লেন্থ প্রাইসটা হওয়া উচিত 71,500। এখন যদি এখান থেকে কম বেশি হয়, এটাও কিন্তু কাছাকাছি এক্সাম্পলটা, মানে ইউজুয়াল মার্কআপ নেট প্রফিট এখানে বলছে টিএনএমএম মানে হলো ট্রানজেকশনাল নেট মার্জিন, ওইটাই বলছে 10% আর কি। ধরেন ওটা যদি 10% হয় ইউজুয়াল মার্কআপ, তাহলে এরকম আসার পর, যাই হোক, এরকম আমরা অঙ্ক করলে আপনি আরও ক্লিয়ার পাবেন। আরেকটা হলো প্রফিট স্প্লিট মেথড, লাস্ট মেথড, প্রফিটটা ভাগ করে দেওয়া। প্রফিট স্প্লিট মেথড ইজ দ্য মেথড ফর স্প্লিটিং প্রফিট of the whole transaction between various related party based on their related contribution. সেটা কীরকম আপনি এই উদাহরণটা দেখলে আপনি বুঝতে পারবেন। প্রফিট স্প্লিট মেথড, কম্বাইন্ড প্রফিট হয়ে গেছে,
এখন এটা কার কত কন্ট্রিবিউশন, বাংলাদেশের কত, মানে শুক্রবারে হ্যাঁ 6:30 7টা থেকে 10:30। আচ্ছা, এটা শেষ করেই ব্রেকআপ মানে ব্রেকে যাব, বুঝছেন? এটা তো এখন এই মাঝপথে তো লটা চেঞ্জ করে দিছে, এখন এটা না খুঁজে উপায় নাই আমার। আচ্ছা, একটা কি ব্রেকে যাব না শেষ করে যাব, কি বলেন আপনারা? শেষ করে যান স্যার। ওকে, তাহলে একটু ধৈর্য ধরে শোনেন, এটা আমার মনে হয় মাঝপথে ছেড়ে দিয়ে যাওয়াটা ঠিক হবে না। একটু ধৈর্য ধরে দেখেন। প্রফিট স্প্লিট মেথড যেটা, সেটা হলো প্রফিটকে ভাগ করা, মানে অ্যাজ পার কন্ট্রিবিউশন, মানে কার কত কন্ট্রিবিউশন অ্যাসোসিয়েটেড এন্টারপ্রাইজের মধ্যে, সেইভাবে। খুব সিম্পল একটা উদাহরণ ভালো করে দেখলে আপনি বুঝতে পারবেন। দ্য গ্রুপ উড সেল প্রোডাক্ট ফর 100 টাকা, 100 টাকা দামে বিক্রি হয় একটা প্রোডাক্ট। এটার কস্ট অফ গুডস সোল্ড হচ্ছে 60 টাকা, আর সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্ডিচার 10 টাকা, মোট 70 টাকা। এতে করে 30 টাকা প্রফিট হয়, সম্ভবত 30 টাকা প্রফিট। এই প্রফিটের যে ভাগ হবে, কন্ট্রিবিউশন কার কত, এবিসি ইনকর্পোরেশন ইউকে আর এবিসি লিমিটেড বাংলাদেশ। তো ইউকের কন্ট্রিবিউশন হচ্ছে 40%, বাংলাদেশের কন্ট্রিবিউশন হচ্ছে 60%। তাহলে আমি যদি এইভাবে ভাগ করি, 100 টাকা হচ্ছে সেল, তার মানে এটা 40-60, কস্ট অফ গুডস সোল্ড যেটা ওটাও 40-60, সব কিছুই 40-60। এইভাবে ভাগ করলে আপনি অপারেটিং প্রফিট যেটা, টোটাল অপারেটিং প্রফিট যেটা 30, ওইটা ডিভিজিবল প্রফিট হবে আপনার 12 টাকা এবং 18 টাকা। এখন এটা হলো রিয়াল পিকচার। আমি যদি এখন উল্টে দিই, আপনি কি করবেন? আমি যদি এখন 2 নম্বরই করি, প্রফিট স্প্লিট করার সময়, প্রফিটটাকে ভাগ করার সময় দেখি কোন দেশে ট্যাক্স রেট বেশি, কোন দেশে কম, তাহলে আমি ওই সমস্ত মাথায় রেখে আমি যদি এখন এটাকে এইভাবে ভাগ করি, তো উল্টে দিতে পারি। বাংলাদেশের ভাগে 18 টাকার জায়গায় আমি 12 টাকা ফেলতে পারি, 40-60 জায়গায় উল্টে দিতে পারি। তাহলে বাংলাদেশের ভাগে কম পড়বে, বাংলাদেশের ভাগে কম পড়লে বাংলাদেশে আপনার ট্যাক্স কম হবে ইত্যাদি, এবং বাংলাদেশ সরকার এতে মানে ট্যাক্স রেভিনিউটা হারাবে। এখন কথা হলো, এই যে প্রফিট স্প্লিট যেটা, এটা আমি ঠিক মতো করলাম কিনা, কার কত কন্ট্রিবিউশন, এইখানে কোনো মানে ডালমেকুস কালা হয় কিনা, এইটা দেখাও কিন্তু একটা ট্রান্সফার প্রাইসিং সেলের কাজ। তো যদি এরকম ইস্যু আসে যে প্রফিট ভাগের কোনো ইস্যু, সেইখানে দেখতে হবে। এখন বলতে পারেন স্যার এইখানে এটা তো বুঝলাম, এখন এটা যে উল্টাইছে তারা 60-40, এটা আমি বুঝবো কীভাবে? ধরেন আমি ট্রান্সফার প্রাইসিং অফিসার, আমি কিভাবে বুঝবো যে তারা উল্টাইছে? আমার কাছে ওরকম ডাটা থাকবে যে এরকম ঘটনা যদি হয়, একটা প্রোডাক্ট দুইজনে মিলে বানায়, তাহলে কার কত কন্ট্রিবিউশন হবে সেটা দেখার বিভিন্ন ধরনের যদি ডাটা থাকে, সেগুলো দিয়ে তাদেরকে বের ইত্যাদি। যাই হোক, এতক্ষণ ধরে আপনার যে বক করলাম, তাতে করে 5টা মেথডও মোটামুটি একটু শেখানো হলো। অঙ্ক করলে আরও বেশি শিখবেন, বেশি জানতে পারবো আমরা যে কোনটা কোন মেথড, বা কখন কোন মেথড আমরা অ্যাপ্লাই করে করব। এখন কোনটা কোন ক্ষেত্রে কোনটা অ্যাপ্রোপ্রিয়েট মেথড হবে সেটা আমি বুঝবো কীভাবে? এই জন্য বলছে যে ডিটারমাইনিং দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মেথড ডিপেন্ড করে যে নেচার অফ ট্রানজেকশন, কোয়ালিটি, রিলায়েবিলিটি অফ অ্যাজাম্পশন, সেন্সিটিভিটি অফ রেজাল্ট, কম্পারেবিলিটি ফ্যাক্টর, রিলায়েবল অ্যান্ড অ্যাকুরেট অ্যাডজাস্টমেন্ট। এগুলোর উপরে মোটামুটি ডিপেন্ড করে যে আমার কোন মেথডটা মানে আমার অ্যাপ্রোপ্রিয়েট হবে, সেটা আমাকে তো বুঝতে হবে যে কোন মেথড অ্যাপ্লাই করে আমি অঙ্কটা করব। তারপরে দেখেন আপা মানে APA, অ্যাডভান্স প্রাইসিং এগ্রিমেন্ট। এই আপা বিদেশে আছে, বিদেশের বিভিন্ন ট্রান্সফার প্রাইসিং লতে আছে, আমাদের দেশে আপা এখনও আসে নাই। তো আপা মানে কি, APA মানে কি, অ্যাডভান্স প্রাইসিং এগ্রিমেন্ট মানে কি? মানে হলো ওই যে মরিশাসের সাথে যে গল্পটা দিছি না আপনাকে, যে 6 টাকার 1 টাকা, ওইটাই যদি আপনি মাথায় রাখেন তাহলে আপনার জন্য বুঝতে সুবিধা হবে। আমি গল্পটা কেন বলছি? গল্পটা বলছি যাতে এত কথা তো মাথায় থাকে না, তো ওইটা মনে পড়বে যে আমি বলছিল যে ইউনিলিভারের একটা গল্প বলছিল, ওইটা দিয়ে আপনার বুঝতে সুবিধার জন্য বলছি। তো আপা হচ্ছে একটা এগ্রিমেন্ট টু অ্যাভয়েড ফিউচার ডিসপিউট বিটুইন ট্যাক্স পেয়ার অ্যান্ড দ্য ট্যাক্স অথরিটি, হুইচ অ্যাড্রেস সার্টেন আইডেন্টিফাইড ট্রানজ্যাকশনস বিটুইন কমনলি কন্ট্রোলড ট্যাক্স পেয়ার অপারেটিং ইন ডিফারেন্ট কান্ট্রিজ। বাইল্যাটারাল আপা হতে পারে, মাল্টিল্যাটারাল আপা হতে পারে, APA হতে পারে, এগুলো হতে পারে। বিষয়টা কি? বিষয়টা হলো যে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড আর হচ্ছে ইউনিলিভার এখন NBR এর সাথে বসবে। ইউনিলিভার NBR এর সাথে বসবে যে আমরা মরিশাস থেকে 6 টাকা করে সাবানের খোসা আমদানি করতে চাই।
আপনার যদি আপত্তি থাকে এখনই কন, পরে আমারে কবেন যে না এটা 6 টাকা হবে না, এটা 1 টাকা হবে, ধইরা আমার জবাই করবেন, তা হবে না। এটা আগেই কন। আমরা এনবিআরে আসছি, এই দেখেন ওয়ার্ল্ড প্রাইস দেখেন, আমরা সব প্রাইস নিয়ে আসছি পৃথিবীর কোন দেশে সাবানের খোসার কত দাম পড়ে, কত কস্টিং পড়ে, কত মার্কআপ, এই ইউজুয়াল 10% মার্কআপ নিয়ে কত দামে বিক্রি হয় আপনি দেখেন, দেখে আমাকে বলেন। যদি কোনো কথা থাকে এখনই কন, পরে আমার লগে ঝামেলা করবেন, সব ট্রানজ্যাকশন হয়ে যাবে, আমি মাল এত টাকা ডিউটি দিয়ে খালাস করব, তারপরে আমি অ্যাকাউন্টস তৈরি করব, সব কিছু করার পরে আপনি বলবেন আমি মানি না, মানবো না, তা হবে না, বুঝছেন? এটার নাম হলো আপা। তাহলে এখানে এই আপা করতে কারে কারে লাগবে? তো স্বাভাবিকভাবেই ওই মানে মরিশাসের ইয়েও লাগে, এনবিআরকেও লাগবে। কারণ মরিশাসের যে এনবিআর, তারাও তো ট্যাক্স হারাইতে চায় না, সেও তো তার দেশের প্রপার ট্যাক্স চায়, আমিও আমার দেশের প্রপার ট্যাক্স চাই। আর এই এও আসছে এই জন্য যে আমি যা করতে চাচ্ছি, আমি একটা আমার প্যারেন্ট কোম্পানির সাথে আমি কিছু ট্রানজ্যাকশন করতে চাচ্ছি। কীরকম? আমি সিগারেটের খোসা কাগজটা আমদানি করতে চাই, বা আমি সাবানের খোসাটা আমদানি করতে চাচ্ছি। এখন যে প্রাইসে আমদানি করতে চাচ্ছি, মানে আপনি আমার কন ভালো করে দেখে টেকে আমাকে বলেন যে আমার প্রাইসিং ফেয়ার প্রাইস কিনা, আমি এই পরে ঝামেলা করতে পারবো না। এটার নাম আপা। এটা ভালো, ইন্ডিয়াতে এটা আছে, অ্যাডভান্স প্রাইসিং এগ্রিমেন্ট। তো এটা থাকলে হয় কি, ফিউচার ডিসপিউটকে মানে পরবর্তীতে যদি ঝগড়াঝাটি বাঁধে ওইগুলোকে অ্যাভয়েড করা সম্ভব হয়। মানে তারাও নিশ্চিন্ত থাকে যে না, মানে আপা করে তারা এনবিআর থেকে আগাম আমাদেরকে অনুমতি দিছে যে তোমরা এই দামে আমদানি করতে পারো, তো ফাইন। তাহলে তারা আমার পরবর্তীতে আমার এই সমস্যা হওয়ার কথা না। তো যাই হোক, ফিউচার ডিসপিউট অ্যাভয়েড করার জন্য এই ধরনের সিস্টেম কোনো কোনো দেশে আছে, আমাদের দেশেও হয়তো অচিরে হবে, দেখা যাক আর কি। এখন স্টেপ ইনভলভ কম্পারেবিলিটি অ্যানালাইসিস, যেটা এটা বেসিক্যালি ডিসিটির দিক থেকে, মানে টিপি সেলের দিক থেকে, যে তারা মানে কীভাবে ডিটারমাইন দ্য আর্মস লেন্থ প্রাইস, ক্যালকুলেশন অফ দ্য আর্মস লেন্থ রেঞ্জ, এবং এইভাবে তারা একটা রিভিউ করে টোরে মোটামুটি একটা ফাংশনাল অ্যানালাইসিস করে তারা ঠিক করে। এখন আসেন, এটা এই লাস্ট স্লাইড সম্ভবত, একটা ব্রেকে যাব। এই মাল্টিন্যাশনাল কোম্পানি অথবা যে সমস্ত কোম্পানি অ্যাসোসিয়েটেড এন্টারপ্রাইজের সাথে তাদের বৈদেশিক ট্রানজ্যাকশন আছে 3 কোটি টাকার উপরে, তাদের কিন্তু এই সমস্ত ইনফরমেশান ডকুমেন্ট এগুলো মেনটেন করতে হয়। কী কী ডকুমেন্ট মেনটেন করতে হয়? এই যে দেখেন, বিজনেস প্রোফাইল, তারপরে ব্রিফ বিজনেস প্রোফাইল অফ মেম্বার গ্রুপ, information on the business relationship, consolidated financial statement of the group, financial statement of the associate enterprise, information of economic and market analysis, forecast, budget, or any other financial estimates, detail of transaction with the associated enterprise, contract terms and agreements of the transaction, ইত্যাদি ইত্যাদি, a list of data set used. এখন দেখেন, 3 কোটি টাকার উপরে যদি বৈদেশিক ট্রানজ্যাকশন অ্যাসোসিয়েটেড এন্টারপ্রাইজের সাথে ফার্ম দ্বারা, সিএমএ ফার্ম দ্বারা, যদিও সিএ ফার্ম আজ পর্যন্ত এরকম রিপোর্টিং, তো সিএ ফার্ম তো হরহামেশাই এটা দিয়ে থাকে, তো তাদের কিন্তু একটা সার্টিফিকেট লাগে, একটা রিপোর্ট লাগে আলাদা, মানে অডিট রিপোর্টের বাইরে। সেখানে কি থাকে সেই রিপোর্টে থাকে নেম অফ দি কোম্পানি উইথ টিন, সার্কেল, জোন ইত্যাদি, এবং অল দ্য ইনফরমেশন, ডকুমেন্ট অ্যান্ড রেকর্ড রিকোয়ার্ড আন্ডার চেঞ্জ করে, আর ফার্নিশড অ্যান্ড অ্যানেক্সড উইথ দ্য রিপোর্ট এ লিস্ট অফ অ্যানেকচার ইত্যাদি। ইট অ্যাপিয়ার্স ফ্রম মাই এক্সামিনেশন দ্যাট দি ইনফরমেশন, ডকুমেন্টেশন অ্যান্ড রেকর্ডস ফার্নিশড আন্ডার সেকশন, ওইটা একটু চেঞ্জ হবে আর কি, যাই হোক, ঠিক আছে। সিগনেচার, নেম, মেম্বারশিপ নাম্বার, প্লেস, লিস্ট অফ অ্যানেকচার ইত্যাদি। এবং এখানে চিন্তা করে দেখেন, এখানে যে তারা একটা সিএ ফার্ম যে সার্টিফিকেট দেয় বা রিপোর্ট দেয়, সেখানে বলে কি দেখেন, ইট অ্যাপিয়ার্স টু আওয়ার এক্সামিনেশন that the information, documentation, record ইত্যাদি ফার্নিশ টু আস আর অথেন্টিক। এই শব্দটা আগে ছিল ট্রু, TRUE, ওইটা অনেক মানে আইসিএবির সাথে মানে অনেকটা দেন দরবারের পরে মানে শব্দ চয়নটা একটু মানে মাইল্ড করা হয়েছে। ট্রু মানে হলো সত্য, আর অথেন্টিক মানে হলো বোঝেনি যে একটু মাইল্ড ওয়ার্ড। স্যার একটা প্রশ্ন করা যাবে? হ্যাঁ, যাবে স্যার 239-এ যে রিপোর্টটা দিবে সিএ ফার্ম, হ্যাঁ রিপোর্টটা হ্যাঁ দেওয়ার আগে সিএ ফার্ম কি ওই 5টা মেথডে ক্যালকুলেশন করবে যে ট্রান্সফার প্রাইসিংটা হয়েছে, কস্টিংটা হয়েছে,
ওইটা অ্যানালাইসিস করে তারপর তারা এই রিপোর্টটা দিবে, এই তো স্যার? হ্যাঁ হ্যাঁ, তা তো বটেই। ঠিক আছে। তারা এটা একটু চেঞ্জ করে নেয়। স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, বলেন। স্যার এই যে যে মেথডের অঙ্কগুলা, এগুলা স্যার টিপি সেলের কাজ না স্যার, এই মেথডে বাইর করা? অবশ্যই অবশ্যই। মানে কি, মানে শুধু টিপি সেলই করবে নাকি আমরা সিএফ ওরাও করতে পারবে? না, সিএ ফার্ম তো এই ডকুমেন্টেশনের কাজগুলো করে, রিপোর্টিং এই কাজগুলো করে, বুঝতে পারছেন? কিন্তু ধরার দায়িত্ব তো মানে টিপি সেলের। আচ্ছা, এখন আসেন যে মেইনটেনেন্স অফ ইনফরমেশন, এটার একটা সেকশন আছে 237, কী কী ডকুমেন্ট মেনটেন করতে হবে ইত্যাদি। তারপরে সিএ ফার্মের যে রিপোর্ট আন্ডার সেকশন 239, যদি 3 কোটি টাকার উপরে ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশন হয়, 3 কোটি টাকার উপরে, তখন সিএ বা সিএমএ ফার্ম এই সার্টিফিকেটটা দরকার, এবং ওর ফরম্যাট দেওয়া আছে, ওই ফরম্যাটে সিএ ফার্মকে এই রিপোর্টটা দিতে হয়। আর এবং যদি সেইটা সাবমিট না করে থাকে তাহলে ডিসিটি এটা ওই চাইতে পারে ওইটা। আর একটা বলছে স্টেটমেন্ট অফ ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশন, যদি ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশন হয়ে থাকে তাহলে সেটার একটা স্টেটমেন্ট দিতে হয়। টাইমলাইন হচ্ছে সেপ্টেম্বরের 15 তারিখ অর দ্য 15th of the 7th month ফ্রম দ্য এন্ড অফ দি ইনকাম ইয়ার। যখন রিটার্নটা সাবমিট করার সময় ওই ইন্টারনাল ট্রানজ্যাকশনের একটা স্টেটমেন্টও সাবমিট করতে হবে। এগুলো কমপ্লায়েন্সের দিকের কথা বলছি আর কি। লাস্ট আসেন যে মানে নন কমপ্লায়েন্সের কারণে, মানে ট্রান্সফার প্রাইসিংয়ের যে ল, তার যে কিছু নিয়ম কানুন বলা আছে, 3 কোটি টাকার উপরে ট্রানজ্যাকশন হলে সিএফ ফার্মের রিপোর্টিং লাগবে, রিপোর্ট লাগবে আলাদা। এগুলো যদি মেনটেন না করে, অথবা আর যা যা কথা বলা আছে বিভিন্ন ধারাতে, সেগুলো মেনটেন না করলে কি জরিমানা হতে পারে সেটা একটু দেখেন। যে ফেইলিওর টু মেনটেন অর ফার্নিশ ইনফরমেশন, ডকুমেন্টেশন, রেকর্ড এক্সেট্রা টু দ্য ডিসিটি, এটার জন্য ম্যাক্সিমাম 1% অফ দ্য ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশন এটা জরিমানা ডিসিটি করতে পারে। ফেলিওর টু কমপ্লাই উইথ দ্য নোটিশ, এর জন্য 1% হতে পারে। ফেলিওর টু সাবমিট স্টেটমেন্ট, এটার জন্য 2%। আর ওই সিএ ফার্মের যে রিপোর্ট বা ওটা সাবমিট না করলে তার জন্য ম্যাক্সিমাম 3 লাখ টাকা পর্যন্ত কোম্পানিকে জরিমানা করতে পারে ডিসিটি। এই ঠিক আছে। যাই হোক, একটা মানে মোটামুটি একটু লম্বা প্রেজেন্টেশন হয়ে গেছে, তো অসুবিধা নাই। আচ্ছা, তো আমরা একটা মনে হয় ব্রেকে যাই, গিয়ে আমরা 15 মিনিট পরে আবার ফিরতেছি, ঠিক আছে? ঠিক আছে, ওকে স্যার, থ্যাংক ইউ।